সাথে, যদি আপনি থাকেন আমার সাথে, তাহলে ডেফিনেটলি আমরা অনেক দূর যেতে চাই। অ্যান্ড থ্যাংক ইউ গ্রামীণ ফোন আমাদের সঙ্গে থাকার জন্য। আমার সাথে মাসুম ভাই এই মুহূর্তে আছেন, এবং মাসুম ভাইকে আমি বলবো যে এই যে 8 বছরের যে জার্নি, এই জার্নিটা আসলে আমার জন্য তো অনেক অনেক রকমের অনেক অনেক এক্সাইটিং ছিল। মাসুম ভাই, আপনার জন্য এই 8 বছরের জার্নিটা আসলে কেমন ছিল? শুরুটা খুবই মানে কিছু না জেনেই শুরু হয়েছিল। হ্যাঁ, এখন পর্যন্ত বহমান। এখনো পর্যন্ত বহমান। এবং এই যে আপনাকে তো প্রত্যেকটা অডিও ক্লিপ যতগুলো আসছে, যে এতগুলো অডিও ক্লিপ শুনতে হয়, সেগুলোর সাথে মিউজিক বসাতে হয়, মানে থাকে না যে অনেক অডিও ক্লিপ আছে যে ক্লিপ গুলো কথা অনেকদিন পর্যন্ত মনে থাকে, এরকম আছে না? মানে মাথায় দেখা যাচ্ছে যে ওইটা আমাকে ঘুরতে থাকে। মানে 10-15 মিনিটের একটা অডিও ক্লিপ বা 10 মিনিটের একটা অডিও ক্লিপ কাটতে বা শুনতে খুবই আগ্রহের সাথে শুনতে হয় জিনিসটা। অলমোস্ট 1 ঘন্টা লাগে, রাইট। 2 ঘন্টাও লাগে অনেকগুলো যা নয়েজ থাকে যেগুলোতে। কিন্তু থাকে না যে মাথায় আটকে যাচ্ছে, এটা এই মানুষের সাথে এই জিনিসটা হয়েছে, সেটাই। এই মানুষের সাথে এই জিনিসটা হয়েছে। মানে আমার এটা আগেই থাকে যে শোয়ের শুরু হওয়ার আগে আমি জানতেছি যে ও এটা অনেক জোস। আমি যখন আপনার সাথে আলাপ করি, তো ওটার একটা আলাদা আনন্দ আছে। যখন শুরু করেছিলাম একদম ওই রাতের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সেই রাতে আমি বা আপনি, আমরা কেউ কি ভেবেছিলাম আসলে, সত্যি করে বলেন তো, যে 8টা বছর এভাবে পার হয়ে যাবে? অসম্ভব। মানে কোন সাউন্ড বাইট কি হবে জানি না, থাকে না যে অবাক হয়ে শুরু হয়ে গেছে। আপনি হয়তো প্রথমে এসে বললেন মাসুম কোনো তো ইন্ট্রো নাই, আমরা কিভাবে শুরু করবো? তাইলে ইন্ট্রো বানাই তাহলে। মানে 10 মিনিটের মধ্যে আধা ঘন্টা টাইম ছিল তখন, অ্যাটলিস্ট আধা ঘন্টার মতন টাইম ছিল। সুমন ভাইরা আসছে, এবার সবাই আসছে, আধা ঘন্টার মধ্যেই পুরো জিনিসটা রেডি করা হয়েছিল একদম। তো আপনি এই যে যারা ঘটনা পাঠান, আমি তো সবাইকে থ্যাঙ্কস জানাবোই, আপনিও আপনার পক্ষ থেকে যারা ঘটনা পাঠাতে থেকে একটু ধন্যবাদ জানাতে পারেন। মানে যারা ঘটনা পাঠান তারা তো বলবো যে শোটাকেই তারা ধরে রাখছে আর কি এখন পর্যন্ত। বাইরে যারা শুনছে বা শুনে যারা ঘটনা পাঠায়, তাদের কাছে আমি অনেকদিন ধরে আমার কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি। আপনারা খুব কষ্ট করে হয়তো বা ঘটনাটা পাঠান, খুবই আমার কাটতে হয়তো বা অনেক সময় অনেক ঘটনা আমি ইচ্ছা করে বাদ দিয়ে ফেলি, কারণ ঘটনাগুলোর মধ্যে অনেক থাকে না যে টেকনিক্যাল প্রবলেম আছে, অথবা আপনি কথা বলার সময় অনেকবার একই জিনিস বলছেন, অনেক সময় হয় এরকম। তো এটা মন খারাপ করার কিছু নেই। আমি বলবো যে যেকোনো একটা একদম ঠান্ডা, মানে কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই, এরকম একটা জায়গায় বসে একদম মন উজাড় করে আপনার ঘটনাটা রেকর্ড করেন। সেটাই না যে একদম আপনি যা ফিল করতেছেন ওইটাই রেকর্ড করেন, কিন্তু একটা এমন একটা জায়গায় যে রেকর্ড করেন আশপাশে যেন দিনের বেলা না, রাত্রে হলে সবচেয়ে ভালো। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুম ভাই, থ্যাংক ইউ। আমাদের সাথে কথা বলছিলাম মাসুম ভাইয়ের সাথে, এবং আপনারা সবাই জানেন যে ভূত FM 10 বছর পার করতে যাচ্ছে। এই তো মানে আর একটা দিন পরেই 10 বছর হয়ে যাবে ভূত FM, এবং আপনারা সবাই এই পথ চলায় আমাদের সঙ্গে ছিলেন বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা ঘটনা পাঠিয়েছেন, এখানে এসে স্টুডিওতে এসে ঘটনা বলেছেন, এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত যারা কিছুই করেননি শুধু শুনেছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজে এসে আমাদের পোস্ট গুলোতে লাইক দিয়েছেন, জানিয়েছেন ঘটনা কোনটা ভালো কোনটা মন্দ, তাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এই 8টি বছর। যাই হোক, স্টুডিওতে এসে ঘটনা বলতে যারা পারেন না তারা ইমেল করে দেন আমাদের কাছে, তেমনি একটা ইমেল আমার আজকে এই মুহূর্তে আমার হাতে আছে। সেই ইমেলটা দিয়েই শুরু করতে চাই আজকের ভূত FM। আশা করছি আপনাদের ভালো লাগে। স্টুডিওতে এসে ঘটনাটি বলা সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। আমার নাম মামুন আহমেদ, জেলা যশোর সদর, ডাক কুয়াদা বাজার, সিরাজ সিংহা। রাসেল ভাই, আমার নিজের সাথেই ঘটেছে এই ঘটনাটি, যেটা শুরু হয় 2010 সাল থেকে, আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে। বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখনো আমি বুঝতে পারছি বছর ধরে ঘটনাটি ঘটার কারণে আমার এই ঘটনাটি অনেক বড়, তাই যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি।
তখন রমজান মাস, রমজানের প্রথম দিন। আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে যাই। বলে রাখা ভালো যে আমাদের মসজিদটি পূর্ব ও উত্তর দিকে রয়েছে কবরস্থান, এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর, ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলি বাড়ি। যা হোক, যাওয়ার পর হুজুর আমাকে ডেকে বলেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যে কথা সেই কাজ, মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরে দিতে যাই। প্লেটগুলো প্রায় ধোয়া শেষ, এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড আসতে লাগছে। আওয়াজটি মনে হচ্ছিল আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন শাড়ি বেঁধে খুব দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম যে কে যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। আমার চোখের পলক পড়তেই দেখতে পেলাম যে যে আসছিলেন সে আমার সামনে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাকে দেখতে খুবই উজ্জ্বল লাগছিল, গায়ে জরি জাতীয় লম্বা পোশাক, হাতে ছিল একটা লাঠি জাতীয় কিছু, মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। আমি তার কথার জবাবে বলি, আমি তো ভয় পেয়েছি। সে বলে, কই, তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে 3 বার ফু দিল, আর বলল আজ সময় নেই, তোমার সাথে পরে দেখা করব, ভালো থাকো, বলেই অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমি আমার বন্ধুদের বলি, তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে? ওরা বলে, কই না তো। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের কিছুদিন পর আমি সেই মহিলাকে আবারও দেখতে পাই স্বপ্নে। তিনি আসেন, আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তাদের ওখানে নিয়ে যান বেড়াতে। আমাকে যেভাবে তিনি নিয়ে যান, তিনি আমাকে বলেন আমি যা পড়বো তুমিও তাই সাথে সাথে পড়বে। তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম, আর বললেন তুমি আমার হাতের ওপর উঠে দাঁড়াও। আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাতটি বিশাল বড় হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললেন, চোখ বন্ধ করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি বলি, ঠিক আছে। 5-6 মিনিট পর বলল, চোখ খুলো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি, মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা, চারিদিকে ফুলের বাগান, অনেক বড় বড় গাছপালা, আর অনেক অদ্ভুত কিছু। তিনি আমাকে ওই রাজপ্রাসাদের বাড়ির মধ্যে নিয়ে যান, আমাকে একটি জায়গায়। সেই সময় একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, মুখে একটা কাপড় জাতীয় কিছু ছিল। সেই কারণে আমি সেই মহিলার কাছে জিজ্ঞেস করতেই তিনি বললেন ও আমার একমাত্র মেয়ে। তারপর তিনি তার মেয়েকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। অনেক গল্প হয় আমাদের। তারপর তিনি আমাকে একটা লাঠির মতো কিছু দেন আর বলেন, এটা তোমার কাছে রাখো, তোমার সাথে আমরা দেখা করি এই বিষয়ে কারো সাথে কোনো কিছু বলবে না বা শেয়ার করবে না। তারপর আমি ওনাকে বলি আমি বাসায় যেতে চাই। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি, আর নিজে মজাও পাই। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখতে পেলাম আমার ডান হাতে যে লাঠিটা দিয়েছিল সেই লাঠির দাগ আমার হাতের মধ্যে রয়েছে। পানিও সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করছি, কিন্তু কিছু হচ্ছে না। তারপর এই দাগটি আমার হাতে থাকে অনেক দিন। আস্তে আস্তে দাগটি অদৃশ্য হয়ে যায়। তারপর ভালোই যেতে থাকে দিনকাল। অনেকদিন পর মাঝে মাঝে স্বপ্নে আসে, আমাকে নিয়ে যায়, আবার ফিরে আসে, এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আমাকে নিয়ে যায়, কিন্তু আর আমাকে বাড়িতে আসতে দেয়া হবে না বলে। আমি প্রশ্ন করলাম, কেন আমাকে যেতে দেবেন না? তিনি আমাকে বললেন, দেখো, আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে, আর আমার মেয়েটা খুবই জেদি, তোমাকে ওর ভালো লেগেছে এই কারণে। আমি বললাম, তাকে কৌতূহল করে দেখেন, আমি তো তার চেহারা কখনো দেখিনি, একটা আবরণ থাকে সব সময়, তবে আমি কিভাবে রাজি হব? তিনি আমাকে বললেন, তুমি ওকে দেখতে চাও? আমি বলি, হ্যাঁ। তিনি বলেন, দেখো, আমাদের মধ্যে একটা নিয়ম আছে, দেখতে চাইলে দেখা সম্ভব না, কিন্তু তুমি দেখতে পাবে, তবে সাবধানে, ও বুঝতে পারলে তোমার ক্ষতি হবে। তুমি ওর আশপাশ দিয়ে 7 বার
ঘুরবে এবং একটানে ওর মুখের আবরণটি খুলতে যদি পারো তবে দেখতে পাবে। যে কথা সেই কাজ। অনেক কষ্ট করে আমি এই কাজটি হাসিল করলাম। আবরণটি খোলবার সাথে সাথে দেখি মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিছু সময় পর দেখি একটি সুন্দর মেয়ে আমার দিকে হেঁটে এগিয়ে আসছে। ওর পোশাক দেখে আমি চিনতে পারি সে আর কেউ নয়, কেবলমাত্র যার মুখের আবরণটি খুলেছিলাম সেই। ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। যাই হোক, সেখানে অনেক কথা হয় আমাদের। এক সময় ও রাজি হয় আমার সাথে বাসায় দিয়ে যাওয়ার জন্য, অবশেষে আমাকে রেখে যায়। ঘুম ভাঙলে দেখি আমি আমার বাসার খড় গাদায় শুয়ে আছি। এটা দেখে তাড়াতাড়ি নিচে নেমে আসি। তারপর আমি আমার রুমে ঢুকে দেখি ভেতরে থেকে নক করা। আমি আমার ঘরটি বাহির থেকে নকটা খুলতে পারতাম, তাই তাড়াতাড়ি খুলে ভেতরে ঢুকে দেখলাম ভেতরে কেউ নেই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি তো রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, কিন্তু খড় গাদায় কিভাবে এলাম? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। এরপর কিছু দেখি না, অনেক দিন হয়ে গেছে। 2-3 মাস পার হওয়ার পর আমাকে প্রায় দিন নিয়ে যায় ওদের ওখানে। তারপর একদিন আমাকে নিয়ে যায়, আর সেই দিন আমার সাথে যে ঘটনাটি ঘটলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওখানে যাওয়ার পর দেখি একটু অন্যরকম মুডে আছে সবাই, অনেক লোকজন বাড়িতে। আমাকে দেখে ওদের রুমে নিয়ে যাওয়া হয়। তারপর ওর মা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় আলাদা একটা রুমে। যে রুমের ভেতরে ছিল সেই মেয়েটি, ওর মা আর আমি। কথা হয় যে আমার আর তার মেয়ের নাকি আজ বিয়ে। এ কথা বলে তিনি বলেন, তোমরা কথা বলো, আমি বাইর থেকে আসছি। এ কথা বলে তিনি বেরিয়ে যান। রুমের ভেতরে আমি, সেই মেয়ে ছাড়া আর কেউ নেই। অনেক কথা হলো দুজনের মধ্যে। একটা পর্যায়ে বিয়েতে রাজি না হওয়া কোনো উপায় থাকলো না আমার। তারপর আমাদের বিয়ে হলো। সেদিন আমাকে আমার বাসায় আসতে দেওয়া হবে না বলে বায়না ধরল সে। তাকে অনেক ভাবে বোঝানোর পর সে রাজি হয়। তারা অনেকে এসে আমাকে আমার বাসায় রেখে যায়। সকালে ঘুম ভাঙে একটু দেরিতে। ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাত জুড়ে অনেক দাগ, হাতে মেহেদিতে দিলে যেমন হয়। এই কাহিনী হওয়ার পর খুব চিন্তিত হয়ে গেলাম আমি। কেউ যাতে কিছু না বুঝতে পারে সে কারণে আমি হাতওয়ালা শার্ট পরে ঘুরতাম। তারপর ভালোভাবে কাটতে লাগলো। কিছুদিন যাওয়ার পর একদিন আমি আমার বাজার থেকে বাড়ির দিকে একা একা আসছিলাম। রাস্তা ফাঁকা, এক পাশে মাঠ, অন্য পাশে বাগান। হঠাৎ আমার সামনে এসে হাজির হলো আমার সেই স্বপ্নে দেখা মেয়েটি, যার সাথে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম, আমার মুখে কোনো ভাষা ছিল না, শুধু শরীরটা ঘাম ছিল। ঠিক সে সময় ও বলল, আমায় চিনতে পারছো না? এমন ভাবে অনেক কথা বলে এক সময় ও আজ আমি তোমাদের ওখানে নিয়ে যাব, আমাকে নিয়ে যাবে এবং আসতে দেবে না বলে বায়না করে। আমি ভাবতে পারছিলাম না আমি কি করব। ওকে আমি অনেক কথা বলে ফেরত পাঠিয়ে দিলাম। ও চলে গেল। মাঝে মধ্যে ও এসে আমার সাথে সরাসরি দেখা করত এবং বলতো। এভাবে কাটতে লাগলো জীবন। 3-4 মাস আর আসে না, দেখা হয় না। মনে মনে ভাবলাম, যাক, বাঁচা গেছে। 2014 সাল। আমি তখন কলেজে নতুন। অনেক বন্ধু হলো আমার। একদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 10টা থেকে 10টা 30 মিনিট। এক পায়ে হেঁটে রাস্তা দিয়ে আসছিলাম। রাস্তাটা ছিল ঘন অন্ধকার, চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক। এক জায়গাতে আসার পর আমার শরীরটা কেন যেন ভারী হয়ে গেল। জায়গাটার বিবরণ না দিলেই নয়, ওই স্থানটির নাম ব্যাপারী দিঘি। কালীতলা, ফাঁকা মাঠ এবং রাস্তা বাদে চারিদিকে কবরস্থান। এমনিতে জায়গাটি সকলের কাছে ভয়ের ছিল। আমি মনে মনে সাহস জোগাই আর এগোতে থাকলাম বাসার দিকে। একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটছি, তবে স্থান পরিবর্তিত হচ্ছে না। আস্তে আস্তে আমার পা আর চলছে না। মনে হচ্ছিল পেছন থেকে কে যেন পা টেনে ধরেছে। শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে, শরীরের সকল পশমগুলো দাঁড়িয়ে গেছে। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এমন সময় আমি লক্ষ্য করলাম আমি মাটি থেকে ওপরের দিকে চলে যাচ্ছি। আমি যতই মাটি থেকে ওপরের দিকে চলে যাচ্ছি, মনে হচ্ছিল, আমি তখন বুঝতে পারি আমার সাথে আজ বড় খারাপ কিছু ঘটতে চলেছে।
তাই আমি আল্লাহকে স্মরণ করি, আর যে সকল সূরা পাঠ করতে পারতাম সব পাঠ করতে লাগলাম। এক সময় আস্তে আস্তে মাটিতে আবার নেমে এলাম। এক পা বাড়িয়ে দৌড় মারতেই দেখতে পেলাম সাদা আলো টাইপের কিছু একটা এসে হাজির হলো আমার সামনে। আমি খেয়াল করে দেখলাম সে আর কেউ নয়, সেই মেয়েটি। ওকে দেখার পর আমি আবার সাহস ফিরে পাই। ও আমাকে বলল, কি ভয় পেয়েছো? এভাবে অনেক কথা হয়। এক সময় সে বলে, দেখো, আমি যদি চাই তোমাকে জোর করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা এখন করব না। তোমাকে আমি 1 বছর সময় দিলাম। তুমি যদি মন থেকে চাও, যেতে চাও, আমি এসে নিয়ে যাব। আর যদি না চাও, তবে শুনে রাখো, তোমার বয়স 24 বছরের ভেতর তোমাকে আমি নিয়ে যাব। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমি যদি না পারি, তাহলে তোমাকে অনেক ডিস্টার্ব করবো। এভাবে অনেক কথা বলে সে চলে যায়। এই বিষয়টি আমার আর ভালো লাগে না, তাই আমি একজন হুজুরের কাছে যাই। তিনি আমার শরীর বন্ধ করে দেন 24 বছর পর্যন্ত, এবং কিছু তেল ও পানি দেন। তিনি বলেছিলেন আর কোনো সমস্যা হবে না। ভালো কাটছিল দিনকাল। 3 বছর কোনো সমস্যা ছাড়াই। বর্তমানে আমার বয়স 22 বছর। 2018 জুলাই মাসের প্রথম দিন আবার সমস্যা শুরু হয়। সরাসরি দেখা দিচ্ছে, কথা বলছে, কিন্তু আমাকে ধরতে পারছে না, শরীর বন্ধ থাকায়। এখন রাতে আমি ঘুমোতে পারছি না। চোখের সামনে ওর ছবি ভাসছে। আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, কিছুতে মন বসছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে বলবেন প্লিজ। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ রইল। আমার ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন প্লিজ। ভূত এফএমের জন্য শুভকামনা। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং একটা জিনিস নিয়ে আমি খুব চিন্তিত। যিনি ঘটনাটি পাঠিয়েছেন, বর্তমানে তিনি এই ঘটনাটি ফেস করছেন, এবং তার সমস্যাটা এখন আছে, এবং চলমান একটা সমস্যা, এবং যে সমস্যাটি এই জুলাই মাসে আবার শুরু হয়েছে। এই তো জুলাই মাস গেল, এটা অগাস্টে পড়েছি আমরা। আর তার আমার কাছে তো কোনো সমাধান নেই। যারা শুনছেন তাদের কাছে যদি কোনো সমাধান থাকে আপনারা জানাবেন। সবচেয়ে ভালো হচ্ছে আমাকে ইমেল করে জানানো। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, যেটা আমি রেগুলার চেক করি, এবং এই ইমেইলে আমি সবচেয়ে বেশি অ্যাভেলেবল। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে, ওখানে আমি অ্যাভেলেবল, এবং আমার ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm.raffle। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে গিয়ে। এবং আমাদের যে পোস্ট আজকে দুটো রয়েছে, সেই পোস্টের নিচেও চাইলে আপনি কমেন্ট করতে পারেন। এবং এই ঘটনার সমাধান যদি এখন কেউ দিতে চান, তাহলে দিতে পারেন। যদি যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি যদি শুনে থাকেন, সরাসরি ফেসবুকের পোস্টের নিচে গিয়ে কমেন্ট সেকশনে থেকেই তিনি জানতে পারবেন এবং সমাধান পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল ঘটনা। খুবই নাড়া দেবার মতো একটা ঘটনা, তাই না? একদম গল্পের মতো লাগে। যাই হোক, যার সাথে ঘটে শুধু তিনিই বুঝতে পারেন সমস্যা কত গুরুতর। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি সোহান। আমি এসেছি হচ্ছে ঢাকার বেড়াত বাড্ডা থেকে। তো এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। তো ঘটনাটা হচ্ছে যে যার সাথে ঘটে, আলী ভাই, তো তিনি এখন শুনছেন। তো তিনি আজকে আমাকে শেয়ার করছেন ঘটনাটা। তো মূলত তিনি ছিলেন পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2016 সালে। ঢাকার কোনো একটা হসপিটাল থেকে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য তাকে বলা হয় যে ঢাকা টু সিলেট যেতে হবে। তো হসপিটাল থেকে সব কাগজপত্র নিয়ে তিনি লাশের সাথে পেছনে ছিল হচ্ছে তার ফ্যামিলির 2 জন, আর সাথে ছিল তার একজন সহকারী। তো তিনি লাশ নিয়ে যথারীতি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেন। রাত সন্ধ্যা 8টা কি 8:30 এরকম হবে। তো তারা যখন ঢাকা ক্রস করলো, তো তারপর একটা ব্রিজ পড়ে। তো ওই ব্রিজটা ক্রস করার পর ভালোভাবেই যাচ্ছিল। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে তার ডান পাশে একজন হাঁটছে, সাদা কাপড় পরা, আর বলছে গাড়িটা সাইড কর। তো তার গাড়িটা তখন ছিল 80 স্পিডে। তো 80 স্পিডে একজন লোক, 80 স্পিডে একটা গাড়ির সাথে একজন লোক হেঁটে হেঁটে যাবে, তাকে বারবার বলছে গাড়িটা সাইড কর। তো তিনি কি করলো, আস্তে আস্তে গাড়ির স্পিডটা আরো বাড়াতে থাকে।
তো হঠাৎ করে কিছুক্ষণ পর লোকটা গাড়ির সামনে চলে আসে। সে বিষয়টা বুঝতে পারে, সে কি করলো, গাড়িটা 120 স্পিডে উঠে মানে ওই লোকটার উপর দিয়ে উঠিয়ে দেয়। তো লোকটা ছিটকে গিয়ে পাশে ছিল একটা পুকুরে পড়ে। পুকুরে পড়ার পর পুকুরের মানে পানি যে ঢেউটা, এটা মানে মানে অনেক উপরে উঠে যায়। তো যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে মানে সমুদ্রে যেরকম ঢেউ হয় এরকম উপরে ছিল, উঠে যায় ঢেউটা। তো তিনি ওই বিষয়টা আর না করে তিনি তার মতো গাড়ি চালাতে থাকেন। প্রায় 2-3 মিনিট পর হঠাৎ করে গাড়ির সামনে যে গ্লাস থাকে ইন ফ্রন্টে, তো ওটা বেয়ে বেয়ে রক্ত পড়ছে উপর থেকে। তো তিনি বুঝতে পারছেন না যে রক্তটা কোথা থেকে পড়ছে। তো আস্তে আস্তে রক্ত মানে উপর থেকে বেয়ে বেয়ে পড়ছে। তো তিনি কি করলেন, সামনের যে পানি থাকে তো ওইটা দিয়ে পানি দিচ্ছেন কাচের মধ্যে। পানি যত দিচ্ছেন রক্তের পরিমাণ আরো বাড়ছে। তো এটা দেখে তিনি ঘাবড়ে যান। তো তিনি চিন্তা করলেন যে সামনে একটা পাম্প আছে, তো ওখানে গাড়িটা সাইড করে আমি গাড়িটা পানি দিয়ে পুরোটা ওয়াশ করব। তো এভাবে যাচ্ছেন। কিছুক্ষণ পর হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল এসে ওই গ্লাসের উপর পড়ে। তো ওই রক্তমাখা গ্লাসের উপর পড়ে, বিড়ালটা একবার সাইডে চলে যায়, আবার কোথা থেকে যেন উড়ে এসে পড়ে ওই গ্লাসের উপর। তো তিনি এভাবেই গাড়ি চালাচ্ছেন। কিছুক্ষণ পর আর বিড়ালটাকে দেখা যায় না। তো তিনি কি করলেন, একটা পাম্পের ওখানে গাড়িটা সাইড করে ওনার সহকারীকে ঘুম থেকে উঠিয়ে বললেন যে তুই একটু এক কাজ কর, ওই পানি নিয়ে এক বালতি। তো উনি বললেন কেন মামা? তো উনি বললেন যে কেন, তোর জানতে হবে না, তুই তাড়াতাড়ি যা। তো উনি গেলেন পানি আনতে। আর আলী ভাই যিনি ছিলেন উনি মানে গাড়ি থেকে নেমে সামনে গেলেন যে আসলে বিষয়টা কি ওটা দেখার জন্য। তিনি যেতেই দেখলেন যে গাড়ির মধ্যে এতক্ষণ যে সামনে থেকে রক্ত পড়ছিল পুরো গ্লাসে, রক্ত তো দূরের কথা, একটা ফোঁটা পানিও নেই। তো এরকম দেখার পর তিনি আগে থেকে বুঝতে পারছেন যে কি হচ্ছে। তারপর তিনি প্রচন্ড সাহসী ছিলেন, যার কারণে তারপর পানি নিয়ে আসে উনি পানিতে এমনিতে গাড়িটা ধোয়ে তারপর তারা আবার রওনা দেয়। তো এভাবে যাচ্ছে, যখন তারা হচ্ছে যে শ্রীমঙ্গল ঢুকবে, তখন শ্রীমঙ্গলে ওখানে একটা পুলিশ তাদেরকে আটকায়, যে বলে সামনে ডাকাতের ভয় আছে, তো হয়তো বা প্রবলেম হতে পারে। তো আপনারা এক কাজ করেন, ওয়েট করেন, যদি আরো 2-3টা গাড়ি আসে একসাথে ছাড়বো আপনাদের। তো তিনি বললেন যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, প্লিজ ছেড়ে দেন। তো এটা বলে অনুমতি নিয়ে তিনি যান। তো শ্রীমঙ্গল দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার দুপাশ থেকে বড় বড় পাথর এসে গাড়ির উপর পড়ছে। তো কোথা থেকে এত বড় পাথরগুলো আসছে মানে তিনি বুঝতে পারছেন না। তো পাথরগুলো গাড়ির সামনে এসে যখন গাড়ির কাছাকাছি এসে পড়ছে আর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে গাড়ির উপর এসে পড়বে। তো এরকম হচ্ছে এর মধ্য দিয়ে তিনি ড্রাইভ করছেন। তো আর কিছুক্ষণ যাওয়ার পর তো গাড়িটা একটু ঝাঁকি লাগে, আর পেছনে যে লাশটা ছিল স্ট্রেচারে, তো লাশটা নিচে পড়ে। তো তার বাড়ির লোক তারা উঠে যায়, বললো গাড়িটা একটু প্লিজ সাইড করেন, লাশটা তুলতে হবে। তো তিনি গাড়িটা সাইড করে যথারীতি লাশটা গাড়িতে তুলে তারপর আবার তার যাত্রা শুরু করে। তো এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মানে চারপাশে ছিল জঙ্গল, তো জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে 1-2টা করে শিয়াল বের হয়ে আসছে। তো 2-3টা করে শিয়াল দেখা যাচ্ছে যে রাস্তা পার হচ্ছে, তো গাড়ির সামনে আসছে। আস্তে আস্তে যতই এগোচ্ছে তারা, শিয়াল দেখা যাচ্ছে আরো বেড়ে যাচ্ছে। তো আমরা জানি যে শিয়ালের চোখে বা কুকুরের চোখে রাতের বেলা লাইট পড়লে চোখ জ্বলজ্বল করে, এটা স্বাভাবিক। কিন্তু তার মতে ওই শিয়ালগুলোর চোখের এতটা পাওয়ার ছিল আলোর, তার গাড়ির হেডলাইটের চাইতেও বেশি, এরকম তার চোখে পড়া মাত্র মানে সে কিছুই দেখতে পাচ্ছে না। এর মাঝখানে তিনি গাড়ি ড্রাইভ করছেন। তো এভাবে যতক্ষণ পারছে এগুলোকে মানে কাটিয়ে তিনি গাড়ি ড্রাইভ করছে। তো আর কিছু দূর যাওয়ার পর আর শিয়ালগুলোকে দেখা যাচ্ছে না। তো সাইডে ছিল ছোট্ট একটা গর্তের মতো, গাড়ির চাক্কাটা ওখানে পড়ে গাড়িটা আটকে যায়। তো ওখানেই গাড়িটি স্টপ হয়ে যায়। তিনি কি করলেন, তার সহকারীকে নিয়ে গাড়িটা থেকে নামেন। গাড়িটা নামার পর তিনি দেখলেন যে বলল ধাক্কা দিয়ে দেখি হয় কিনা। গাড়িটাও স্টার্ট হচ্ছে না, ধাক্কা দিয়ে তুলতে পারছে না। তো তিনি স্মোক করতেন, একটা সিগারেট ধরালেন যে অনেকক্ষণ ড্রাইভ করলাম দেখি। তো তিনি সিগারেটটা নিয়ে গাড়িতে উঠলেন। স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেল এবং ওখান থেকে উঠে গেল। তো তিনি স্মোক করছেন আর ড্রাইভ করছেন। প্রায় 4-5 মিনিট ড্রাইভ করার পর মানে যতক্ষণ তার হাতে সিগারেটটা ছিল তিনি ভালোভাবে ড্রাইভ করছেন। তো যখনই সিগারেটটা ফেলে দিলেন তিনি দেখছেন যে সামনে মানে তুমুল পরিমাণ ঝড় হচ্ছে।
চারপাশে যত গাছপালা আছে ভেঙে ভেঙে রাস্তার উপর এসে পড়ছে, তার গাড়ির উপর এসে পড়ে, সাইডে পড়ে, মানে এরকম মনে হচ্ছে। আর তিনি তার লুকিং গ্লাসে দেখতে পান পেছনে পুরো ক্লিয়ার, আকাশ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, পুরো পরিবেশটাই শান্ত, কিন্তু সামনে প্রচন্ড ঝড়। তো এভাবে তিনি ড্রাইভ করছেন, তিনি গাড়ির স্পিড কমিয়ে দেন, 40-50 নিয়ে আসেন। তো এভাবে কিছু দূর যাওয়ার পর তিনি দেখেন যে সামনে থেকে সাদা কাপড় পরা কিছু মানুষ আসছে হেঁটে হেঁটে রাস্তার দুপাশ দিয়ে। তো মানুষগুলো ছিল মানে সাধারণ মানুষের চাইতে একটু লম্বা। আর তো তিনি যখন আস্তে আস্তে আগাচ্ছেন, তার মনে হচ্ছে শত শত মানুষ ওই দিক থেকে হেঁটে আসছে গাড়ির দিকে। তো মানুষগুলো চেহারা প্রায় সেম ছিল, আর তার মতে যে মানুষগুলো চেহারাটা এত সুন্দর ছিল যে মানে পৃথিবীতে এমন সুন্দর মানুষ আসলে মানে তার দেখা মতে তিনি এমন সুন্দর মানুষ কখনো দেখেননি কোথাও। তো এরকম ছিল। তো এভাবে মানুষগুলো দেখা যাচ্ছে তার গাড়ির সামনে এসে ডিস্টার্ব করছে, গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি যতটুকু পারছেন তাদেরকে কাটিয়ে চলে যাচ্ছেন, যারা সামনে চলে আসছে তাদের উপর দিয়ে চালাচ্ছেন, কারণ তিনি জানেন যে এটা কোনো সাধারণ কিছু নয়। তো এভাবে অনেকক্ষণ যাচ্ছে। তো এভাবে যাওয়ার পর এটা ক্রস করে তারা সোজাই যাচ্ছে, কিন্তু সামনে গিয়ে ডানে বামে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো তিনি পেছনে বললেন যে আচ্ছা, আমরা যে যাচ্ছি আপনারা কোথায় যাবেন সেটা বলেন, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না ডানে বামে। ওনারাও দেখলো যে রাস্তা ডানে বামে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পেছন থেকে তখন গাড়ির মধ্যে অনবরত কে যেন ঢিল ছুটছে, আর পেছন থেকে ওই লাশের সাথে যেই দুইজন ছিল তার ফ্যামিলি, তারা বলছে ভাই দেখেন পেছনে গ্লাসগুলো ভেঙে পড়ছে, কে যেন ঢিল ছুটছে। উনি বললেন আপনারা যত পারেন দোয়া দরুদ পড়েন, এরকম বিষয়গুলো আপনাদের দেখার দরকার নেই, আপনারা জাস্ট দোয়া দরুদ যা পারেন পড়তে থাকেন। তারপর এভাবে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর তিনি পেছন থেকে ওরা বললো যে গাড়িটা ব্যাক করেন, সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। তো উনি গাড়িটা ব্যাক করলেন। তো ব্যাক করার পরই হঠাৎ করে পেছন থেকে ওরা বলল যে লাশ থেকে রক্ত বের হচ্ছে, লাশের মাথা থেকে। তো উনি পেছনে গেলেন, ওনার কাছে বিষয়টা একটু মানে কেমন যেন লাগলো, যে লাশটা আসলে পোস্টমর্টমের লাশ ছিল না, আর হচ্ছে এটা কোনো মানে অদ্ভুত মৃত্যু ছিল না। এটা হচ্ছে যে পুরোটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল স্বাভাবিক। আর তার মাথার পেছনে কোনো কাটা ছেঁড়া ছিল না, মাথার পেছন থেকে রক্ত বের হচ্ছিল, নাক মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছিল। তার মনে হচ্ছে যে গাড়িটা রক্ত দিয়ে ধোয়া হয়েছে, ভেতরটা এরকম হয়ে যাচ্ছিল। তো তিনি তুলা ছিল, স্যাবলন ছিল, এগুলো দিয়ে পরিষ্কার করে বললেন যে আপনারা একটু দেখবেন পেছনে, সামনে তো আপনারা নেমে যাবেন, তো আর আশা করি প্রবলেম হবে না। তো এভাবে কিছু দূর যাচ্ছেন, তো হঠাৎ তার মনে হলো যে গাড়ির উপর কেউ মানে গাড়ির উপর থেকে ভাঙার চেষ্টা করছে, হ্যামার দিয়ে বাড়ি দেওয়া বা কিরকম দা দিয়ে কোপ দেওয়া, এরকম বিষয়টা তার মনে হচ্ছে। তো তিনি মানে চিন্তা করলেন গাড়ির উপর এটা আবার কি হচ্ছে। তো তখনও কিন্তু চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তখন প্রায় সকাল হচ্ছে 5:30টার মতো, আজান প্রায় দিয়ে দিবে তখন এরকম সময়। তারপরও গাড়ির হেডলাইট অফ করলে তিনি চারপাশে কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তো গাড়ির উপরে যে অ্যাম্বুলেন্সের লাইট থাকে ওইটার আলোতে তিনি মানে চেষ্টা করলেন যে দেখি উপরে কি হচ্ছে। তিনি লুকিং গ্লাসটা আস্তে করে উপরের দিকে ঘুরিয়ে দিলেন দেখার জন্য। তো লুকিং গ্লাসে তিনি দেখলেন যে গাড়ির উপরে দুইজন বসে আছে, তারা কিছুটা মানুষের মতো, কিন্তু আসলে মানুষ বলা যায় না। যে তাদের শরীরটা ছিল মানে কালো লোমে ভরা, তারা দেখতেও কালো ছিল। বড় দুজন বসে আছে গাড়ির উপর, আর 2-3টা শিয়াল গাড়ির উপর লাফালাফি করছে, এখান থেকে ওখানে মারামারি করছে, এরকম তার কাছে মনে হচ্ছে। তিনি সূরা ইউনূস পাঠ করেন, তিনি মানে এভাবে চালাচ্ছেন যে আল্লাহ কি হচ্ছে আমার সাথে এসব। তো কিছুক্ষণ পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো তার কাছে লুকিং গ্লাসে তিনি দেখতে পান যে তার পেছনে যে লাশটা ছিল, লাশের শরীর থেকে রক্ত এমন ভাবে পড়ছে তার মনে হচ্ছে গাড়ির মানে ফাঁকা যে জায়গাগুলো, ওই জায়গাগুলো দিয়ে রক্ত রাস্তার মধ্যে পড়ছে। তো এভাবে তিনি যাচ্ছেন। তো যাওয়ার পর তার পেছন থেকে ফ্যামিলির লোকরা বললো যে ডান দিকে যান, ডান দিকে আমাদের বাড়ি। তো তখন রক্ত পড়া বন্ধ হয়ে যায়, তিনি ডান দিকে বাড়ির সামনে চলে যান। তো লাশটা যখন নামাবেন, রাসেল ভাই গাড়ির ভিতরে মানে কোনো রক্ত ছিল না, কোনো কিচ্ছু না। তখন যখন লাশটা থেকে ব্লিডিং হচ্ছিল, সাদা কাপড়টা ছিল, ওই কাপড়টাও কিন্তু রক্তে মেখে গিয়েছিল, কিন্তু কাপড়টাতে একটা ফোঁটা রক্তের স্পট ছিল না। তো তারা গাড়ি থেকে লাশটা নামালেন, সবাই আসছে যে যিনি মারা গেছেন তাকে দেখার জন্য।
তো যখন ওনার মুখ থেকে সাদা কাপড়টা সরাবেন, সবাই দেখতে আসছেন, তো মানে এমন মানে কিছু হবে তারা কল্পনাও করতে পারেনি। লাস্টার মুখটা থেকে কাপড়টা সরাতেই তারা দেখতে পেলেন যে লাস্টার মুখটা জাস্ট একটা কঙ্কাল, মাথাটা পুরাটা কঙ্কাল, পুরো বডিটা ঠিক আছে, মাথাটা পুরো কঙ্কাল হয়েছে এরকম। তো সবাই মানে অনেকে ভয়ে ওখান থেকে চলে যায়। তো অনেকে ওই ড্রাইভার আলী ভাইকে ধরেন যে আসলে কি হলো, লাশটা ঠিক মতো এটা কার লাশ? তো উনি বললেন লাশ তো ঠিকই ছিল, আপনার বাড়ির লোকেরা ছিল পেছনে, ওদেরকে জিজ্ঞেস করেন। তো বললেন এভাবে এরকম হলো কিভাবে? উনি বলেন আমি তো জানি না, পথির মধ্যে এরকম হয়েছে, অনেক সমস্যা হয়েছে, তো লাশটা জাস্ট মানে আমিও বুঝতে পারছি না, আমিও তো কিছুক্ষণ আগে দেখেছি যে লাশটা থেকে ব্লিডিং হচ্ছিল, ঠিক আছে লাশটা, এখন মাথাটা এরকম হলো কিভাবে? তো এটা বলার পর তিনি বললেন আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। তো অনেক আকুতি মিনতি করে ভাড়াটা নিয়ে তিনি চলে আসার সময় অনেকে নাকি বলছিলেন যে আসলে হয়তো মানুষ দুনিয়াতে খারাপ কাজ করলে এরকম হয় পরবর্তীতে। তো অনেকে বলছিলেন যে লোকটা নাকি মানে দুনিয়াতে ভালো ছিল না, আল্লাহ মাফ করুক, মানে তেমন বলছিল। তো তিনি ওখান থেকে ঢাকা আসতে তখন তার সময় লাগে মাত্র 3 ঘন্টা। বাট সে যে ঢাকা থেকে সিলেট গিয়েছিল রাত্রে সন্ধ্যা 8টা কি 8:30 থেকে তার সকাল 6টা পর্যন্ত সময় লেগেছিল যেতে, কোনো জ্যাম ছাড়াই। না রাতের বেলা কিন্তু রাস্তায় কোনো জ্যাম থাকে না, ফাঁকা, আর সময় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। তো তিনি আসার সময় ঠিক 3 ঘন্টার মধ্যে চলে আসছে। তো হসপিটালে আসার পর তিনি সবাইকে বলেন যে এই ঘটনাটা, সব কাগজপত্র যা ছিল জমা দিয়ে তিনি কিছুদিনের জন্য ওই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন। তো এটা ছিল 2016 সালে তার সাথে ঘটা ঘটনা। তো এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছেন। কারণ একটু চিন্তা করে দেখেন যে লাশ, আমি প্রথম শুনলাম যে একটা লাশ খোলার পরে দেখা যায় যে মাথাটা শুধু কঙ্কাল হয়ে আছে, পুরো লাশটা ঠিক আছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার। মাথা অনেকে খেয়ে ফেলে বা কলিজা খেয়ে ফেলে, এরকম ধরনের অনেক কিছু শুনেছি আমরা। বাট এটা অনেক নতুন একটা ব্যাপার যে একটা লাশ আপনি খোলার পরে দেখতে পেলেন যে তার মাথাটা কঙ্কাল হয়ে আছে। ভাবুন, শুধু একবার চিন্তা করে দেখুন যে আপনার সামনে লাশের কাফন সরানোর সময় সঙ্গে সঙ্গে যদি আপনি এইরকম কোন দৃশ্য দেখেন, সেই দৃশ্যটা কিভাবে নেবেন? ইয়াসিন শেফরাজ শফিন, খুবই ভয় লাগছে, চালিয়ে যান, লিখেছেন তাই। সালমান খান আমাদের লিখেছেন রাসেল ভাই কমেন্ট পড়া হয় না, আমি নাটক থেকে শুনছি। মাহমুদা আক্তার লিমা আমাকে লিখেছেন, গাজীপুর থেকে শুনছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। নোয়াখালী থেকে শুনছেন এমডি আনামুল হক নেহান। আশরাফুল মাহমুদ অ্যাশ কুয়েত থেকে শুনছেন, অ্যাপ দিয়ে, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার আহমেদ সিয়াম, আমাদের সঙ্গে আছেন পিয়া চট্টগ্রাম থেকে, আমাদের সঙ্গে আছেন গোপাল বর্মন সঞ্জয়। এক্সিলেন্ট স্টোরিজ তাই লিখেছেন। এস বি সুমন্ত আমাদের লিখেছেন যে প্রথম স্টোরিটা খুব ভালো লাগলো। শাহরিয়ার আবিদ আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন সেলিম সোহান, তিনি বলছেন প্রথম গল্পটা রূপকথার মতো। মেহজাবিন চাকমা চুমকি আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে অ্যাপ দিয়ে শোনার চেষ্টা করছেন, একটু প্রবলেমে ফেস করছেন, সেটা লিখেছেন। তন্ময় সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে অস্থির ছিল। আমাদের সঙ্গে হুসাইন রাব্বি লিখেছেন, ইমেলের সমাধান হুজুরের সাথে কথা বলে আপনার শরীরের বন্ধটা খুলে নেন এবং মেয়েটার সাথে তাদের ওখানে গিয়ে সমস্যার সমাধান করে আসেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন শেখ ফরিদ এবং শেখ ফরিদ ধানমন্ডি থেকে শুনছেন। আশিকুজ্জামান আমাদের সঙ্গে আছেন, হ্যাপি বার্থডে ভূত এফএম জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি নাইম হাসান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। এস বি সুমন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তনিমেশ রয়, মংলা থেকে শুনছেন তিনি। শারমিন আক্তার তুলি আমাদের সঙ্গে আছেন, এমডি তপু আমাদের সঙ্গে আছেন, এসবি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাগর সরকার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাজহারুল মোর্শেদ। আলিম ভাই কবে আসবেন? এই তো কয়েকদিন আগে এসেছিলেন। কে এম রায়ান আমাদের সঙ্গে আছেন, রায়হান, এবং তিনি বলছেন আমি যেতে চাই পরীর দেশে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তারেক ইমন তাকি, এবং তিনি বলছেন যে তার কাছে অনেক ঘটনা রয়েছে, পাঠিয়ে দিন আমাদের ঘটনাগুলো ভূত@radio40.fm এই অ্যাড্রেসে। এমডি রিয়াদ হোসাইন শান্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লিটন নাটোর থেকে, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার আবিদ বগুড়া থেকে, আমাদের সঙ্গে আছেন নবীন রহমান, তিনিও নাটোর থেকে শুনছেন। এমডি ওমর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান সাতক্ষীরা থেকে শুনছেন। খুশি চৌধুরী আমাদের সঙ্গে আছেন এবং আছে মাথা পেইন করছে তাও ভূত এফএম শুনছি, বন্ধ করছি না।
আপনার সুস্থতা কামনা করছি। আমাদের সঙ্গে আছেন স্নিগ্ধা মনিকা এবং আমাদের সঙ্গে আছেন আরিয়ান খান। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ম্যাট ব্রোডি, খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রানা খান। আর যে সবুজ আমাদের সঙ্গে আছেন, ইমেলটা অসাধারণ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস বি সুবন রানা পাবনা থেকে। আমাদের সঙ্গে আছেন শুভ মাহমুদ, পল্টন থেকে শুনছেন তিনি। মোস্তাকিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আফরান ফাহাদ। আমাদের সঙ্গে আছেন সাদিয়া সুলতানা। রাউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সাব্বির সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি একে একে আরো মেসেজ পড়ার বা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করবো। আপাতত একটা ছোট্ট বিরতিতে চলে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Fruity, 88 FM, and Boot FM. The night comes alive. yes, the night comes alive with Gramin Phone. You are listening to Radio Food Theater FM. আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আমাদের যে রেডিও ফুড পেজ, সেই পেজ থেকেও কিছু মেসেজ কিছু কমেন্ট আমি পড়তে চাই। আমাদের সঙ্গে আছেন তৌহিদ, আমাদের সঙ্গে আছেন সবুজ মেহরাব হোসেন, তিনি শুনছেন কুষ্টিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন স্বপ্নিল রহমান। এছাড়াও শেখ আজহার রাফি আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। নোভেলিস্ট বক্তিয়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RH রাকিব আল হাসান। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ মুয়াজ্জেম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নাইম ইসলাম নীরব। আমাদের সঙ্গে আছেন আহমেদুর রহমান সুমন, বগুড়া থেকে শুনছেন। মোহাম্মদ নাহিদ হাসান চাঁদপুর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রকিবুল আহমেদ, তিনি বলছেন যে ইমেলটি অনেক ভালো ছিল। সাইমা আমাদের সঙ্গে আছেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি শুনছেন আমাদের সাথে। আছেন এই মুহূর্তে শাহরিয়ার শুভ। এছাড়াও এমডি আসমাউল হক নীল আমাদের সঙ্গে আছেন। রাফসান আহমেদ স্পর্শ, তারা 5 বন্ধু মিলে শুনছেন। আমাদের সঙ্গে আছেন অফুরন্ত প্রেম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিক প্রত্যয়, আছেন SM মাসুম খান, দ্য গ্রেট লিটল বয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান প্রান্ত। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, যেমন ইয়াসিন শাফিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শম্পা, এছাড়াও আমাদের সঙ্গে এবং শম্পা শেলি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরাফাত ফয়সাল আরাফাত আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি মোহাম্মদ হুসাইন, আব্দুল্লাহ আল সৌদ, সাইম রহমান রায়ান সিনিয়র মিরপুর থেকে। SA বনি আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MD পারভেজ নয়ন জিনাইদা কালীগঞ্জ থেকে। MD রাকিব আল হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হাসান রেজা আছেন। আমাদের সঙ্গে আহমেদ শাহেদ, শূন্য চিরকুট, মেঘবরণ অম্বর, আরিফ ইসলাম, ফারহানা নীলু আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও SM মাসুম খান আমাদের সঙ্গে আছেন। আহমেদ শাহেদ, মোহাম্মদ আলহাজ আলী, এছাড়াও আছেন সৌরভ চৌধুরী, DCS সৌরভ খুলনা থেকে। জরিফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে হৃদয়। আমাদের সঙ্গে আছেন সাইদ SK, এবং তার নাকি কমেন্ট কখনো পড়া হয় না, তিনি তাই লিখেছেন। আমাদের সঙ্গে আছেন অয়ন দাস, খুলনা থেকে শুনছি। আমাদের সঙ্গে আছেন DS দোলন, নয়ন, আশিকুর রহমান। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমাদের দুটো পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofuti and www.facebook.com/bhutafm.russell। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofuti.fm। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার ঘটনাটি শুনে আসবো। আপনার নাম, তারপর আপনার ঘটনা, কোথা থেকে এসেছেন একটু কাইন্ডলি তার আগে বলবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আমি জুবায়ের ধানমন্ডি থেকে এসেছি। চলে যায় আপনার ঘটনা। কথা না বলে ঘটনায় চলে যায়। এটা আমার ফার্স্ট স্টোরি। জি। ঘটনাটা ঘটে পশ্চিম আগারগাঁওয়ের একটা বাসায়। বিল্ডিংটা ছিল GTCL কোম্পানির একদমই নিকটবর্তী। জি। বিল্ডিংটা ছিল 4 তলা। 4 তলায় 4টা ফ্ল্যাট ছিল। তো 4 তলায় যারা থাকতো তাদের সাথেই ঘটনাগুলো ঘটতো বেশি আর কি। তো 4 তলার কোনো একটা ফ্ল্যাটে আমার আন্টি বাসা ছিল। তো আমি আন্টির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন সেখান থেকে ঘটনাটা জানতে পারি। ওকে, চলে যায় আপনার ঘটনায়। তো আন্টি বলে যে বাসায় ওঠার পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে আন্টির সাথে, এবং পাশে যে
তাদের প্রতিবেশী আছে তাদের সাথে। তো প্রত্যেক দিন ওই ডাস্টবিনে ময়লাগুলো গুছিয়ে রাখা হতো বা ডাস্টবিনে ময়লাগুলো ভালো করে রাখা হতো, কিন্তু সকাল হলেই দেখা যেত যে ময়লাগুলো আর ডাস্টবিনে নেই, ময়লাগুলো ছড়ানো ছিটানো। কিন্তু ভেতরে কে প্রবেশ করবে, কে ছড়াবে? কোনো প্রাণী ছড়াতে পারে। কোনো প্রাণী ঢোকার কোনো ওয়ে নাই। বাসায় তো পুরো লক করা, জানালাগুলো লক করা, দরজা লক করা। আচ্ছা, বাসার ভেতরে ডাস্ট। বাসার ভিতরে ডাস্টবিন থাকে, মানে রান্নাঘরে ডাস্টবিনটা থাকে, রান্নাঘরের যে ময়লা ফেলার এগুলা সেগুলো কিন্তু পুরোটা ছড়ানো ছিটানো থাকে। আচ্ছা, এইভাবে প্রত্যেকদিন চলতে থাকে। তো আন্টি প্রচুর ডিস্টার্ব হয়, বাট বাসাটা ছাড়তে পারছিল না, কোনো এক কারণে যাই হোক বাসাটা ছাড়তে পারছিল না। তো আমি যখন বেড়াতে যাই, আমি আর আমার ফুফাতো ভাই, মানে আমার আন্টির বড় ছেলে ঘুমিয়ে আছে। হঠাৎ করে রাত 2টা মতো হবে, আমরা দুজনে ফেসবুকিং করতেছিলাম। তো হঠাৎ করে মনে হলো যে বাথরুমের যে ঝর্ণাটা ওটা চালু হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে ওটা বন্ধ করিসনি, ও কিন্তু কিছুক্ষণ আগেই গোসল করে বের হয়েছে। তো আমি বললাম তুই বন্ধ করিসনি? বলে হ্যাঁ, তো আমি বন্ধ করে আসছি। বলে হুট করে আবার এটা চালু হয়ে যাবে কি করে, নষ্ট হয়ে গেল নাকি? তো আমরা যাই, গিয়ে দেখি যে সত্যি সত্যি ওটা অন করা। দেন আমরা ওটাকে অফ করি। এভাবে চলতে থাকে। হুট করেই বাথরুমের লাইট অন হয়ে যায় এবং তারপরে ট্যাপ অন হয়ে যায়, এভাবেই চলতে থাকে। তো একদিন পাশের ফ্ল্যাটের ভাবি একদিন রাত 12টার মতো হবে, উনি মশলা বাটলে যে সাউন্ডটা হয় ওরকম সাউন্ডটা তিনি পাচ্ছেন। তো উনি একটু অবাক হয় যে এত রাতে আবার কে মশলা বাটবে। তো উনি আমাদের ফ্ল্যাটে আসেন, তারপরে পাশের ফ্ল্যাটে যান। তো কেউই মশলা বাটছে না, কিন্তু সবাই সেই সাউন্ডটা শুনতে পাচ্ছে এবং সবাই লক্ষ্য করলো যে সাউন্ডটা হচ্ছে ছাদের উপর থেকে আসছে। তো সবাই মিলে যখন একই হলো, সবাই ভাবলো যে ছাদের উপর থেকে মশলা বাটার সাউন্ড, সবাই একটু অবাক হয়। তো ভাইয়া হচ্ছে গাড়ি চালাতো, অনেক রাত করে বাসায় ফিরতো। তো ভাইয়া বাসায় আসে, তো বলা হয় যে দেখো ছাদের উপর থেকে মশলা বাটা সাউন্ড আসছে। তো উনি অনেক সাহসী ছিল, বলে এসব কিছুই না, এসব কেউ বিশ্বাস করে নাকি। তো উনি ওই ছাদে যায়। তো ছাদে গিয়ে কাউকে দেখে না, কিন্তু মশলা বাটার যেই সরঞ্জামাদি সেটা কিন্তু পাওয়া যায় ছাদের উপরে। ওইটা দেখার পর উনি বাসায় আসেন এবং বাসায় আসার পর থেকেই তিনি প্রচন্ড অসুস্থ হয়েছেন এবং প্রায় 1 মাস তিনি অসুস্থ থাকেন। কোনোভাবেই তিনি সুস্থ হচ্ছিলেন না। অনেক ওষুধ পানি অনেক কিছু করে ডক্টর দেখিয়েও কিন্তু তিনি ভালো হচ্ছিলেন না। তো একসময় তিনি সুস্থ হয়ে যান। তো পাশের আরেক ফ্ল্যাটের ভাইয়া একদিন বউয়ের সাথে ঝগড়া হয়। বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর তিনি রাগ করে ছাদে যান। রাত তখন প্রায় 10টা মতো। তো উনি রাগ করে ছাদে যান। ছাদে গিয়ে সিগারেট খান, সিগারেট খেয়ে সিগারেটটা ফেলেছে। তখন হুট করে ওনার কাঁধে কেউ যেন হাত দেয়। ওনার গাটা শিউরে উঠে, যে হট করে কে আমার কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখে যে একটা মানুষ, তার গলা নেই, কিন্তু তার মানে পুরো ধরটা আছে, কিন্তু তার গলা নেই। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে আসে এবং এসেই মানে দরজার সামনে এসে সেন্সলেস হয়ে যায়। তারপরে সবাই এসে তাকে উদ্ধার করে, তার মুখে পানি ছিটিয়ে তাকে জ্ঞান নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়ার কারণটা কি। তো উনি বলেন যে এরকম আমি ছাদের উপরে এরকম দেখেছি। তারপর থেকে তিনিও প্রচন্ড অসুস্থ হয়ে যান এবং এক পর্যায়ে সুস্থ হন। তো ওই যে ভাবির মশলা বাটা সাউন্ড পেয়েছিলেন, ওই ভাবি একদিন রাতে শুয়ে আছেন। তো ওনার পাশে ওনার হাজবেন্ড আর শুয়ে আছে, ওনার সন্তান একটা, সে শুয়ে আছে। তো জানালার দিকে তাকান, জানালার দিকে তাকাতেই উনি দেখেন যে একটা চমৎকার, একটা অসম্ভব সুন্দর একটা নারী তার দিকে তাকিয়ে হাসছে। আর তার পেছনে কিন্তু 2টা পাখা ছিল। অতএব এটা আর বলার অপেক্ষা রাখে না যেটা একটা পরী ছিল। তো সেটা দেখার পর ভাবি ওনার হাজবেন্ডকে বলে, দেখো তুমি কি দেখতে পাচ্ছ? তো ওনারা দুজনেই কিন্তু সেই পরীটাকে দেখতে পায়। এরকম প্রতিনিয়তই তাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটতে থাকে। তো
আমার ভাবি ওই ভাবি আরেকটা ঘটনা শেয়ার করে। আমি আগেই বলেছিলাম যে সে ড্রাইভার গাড়ি চালাতো, আসলে সে লাশের গাড়ি চালাতো আর কি। তো অনেক সময় তাকে বেওয়ারিশ লাশ নিয়ে পৌঁছে দেওয়া আসতে হতো। তো একটা লাশ ছিল যে লাশের কোনো পরিচয় ছিল না। তো সরকারিভাবে তার পোস্টমর্টম করার পরে যেহেতু তার কোনো পরিচয় পাওয়া যায় নাই, তো তাকে সরকারিভাবে মানে দাফন করার জন্য বলা হয়। তো উনি গাড়িটা মানে নিয়ে যাচ্ছেন, তো হট করে উনার সামনে কখনো বিড়াল পড়ছে, কখনো কুকুর পড়ছে, কখনো পাগল যাচ্ছে, কিন্তু তিনি প্রচন্ড সাহসী ছিলেন বলে তিনি মানে ওগুলোকে উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। তো উনি হঠাৎ করে মানে উনি কান্নার সাউন্ড পায়, এবং ওনার পাশে যে ওনার হেল্পারটা ছিল সেও কিন্তু কান্নার সাউন্ড পায়। তো ওরা বলে যে হুট করে কান্নার সাউন্ড কোথা থেকে আসবে, তো ওরা লক্ষ্য করে যে কান্নার সাউন্ডটা পেছন থেকে আসছে। তখন উনি ওনার হেল্পারটা প্রচন্ড ভয় পেয়ে যায়, উনি অনেক ভীতু ছিল বলে যে আমি আর যাবো না, আমাকে আপনি নামায় দেন, আপনি একাই যান। তো উনি ওনার মানে হেল্পারটাকে নামাই দিয়ে উনি একা একা ড্রাইভ করান। তো পরে হলো গিয়ে উনি কান্নার সাউন্ডটা মানে পেতেই আছে, তো উনি একটু কৌতূহলী হয় যে কান্নার সাউন্ডটা পেছন থেকে আসছে। তো উনি যায় ওনার কাছে, তো গিয়ে দেখে যে লাশটা শুয়ে থাকার কথা, কিন্তু লাশটা শুয়ে নাই, লাশটা বসে আছে, গুড়ি ছুরি মেরে বসে আছে, এবং লাশটা কান্না করছে। ওকে। তো উনি লাশটাকে মানে বলেন যে মানে লাশটা ওনার দিকে তাকায় বলে যে আমাকে ভাই একটা সিগারেট দিবেন, লাস্টে কিন্তু কথা বলে যে আমাকে একটা সিগারেট দিবেন। তো উনি প্রচন্ড মানে করে বলেন যে ঠিক আছে, ওনাকে একটা সিগারেট দেওয়া হয়। পরে বলে যে আমার তো পরে বলে যে ওনাকে একটা বলে যে আমাকে একটা হেল্প করবেন ভাই, যে আমি তো মারা গেছি দুর্ঘটনায়, তো আমার তো লাশ শনাক্ত হয় নাই, তো উনি একটা ঠিকানা দেয় এবং বলে আমাকে এখানে পৌঁছায় দিন, এবং আমার যেন জানাজা হয়। তো ওখানে ওই লাশটাকে পৌঁছে দেওয়ার পর তার জানাজা করা হয়। তাই ছিল আমার। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন। সাব্বির হোসেন আমাদের সঙ্গে আছেন, প্রথম ঘটনাটার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং না, প্রথম ঘটনার জন্য তিনি একটা সমাধান দিয়েছেন। তার একজন পরিচিত হুজুর আছেন, যে হুজুর সমাধান জানেন বলে তিনি বলছেন। সাকিবুল আলম সাকিব আমাদের সঙ্গে আছেন এবং রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহুল খান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাইফুল ইসলাম সোপেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশরাফ খান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুশি চৌধুরী, এবং আমাদের সঙ্গে তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চান, এবং সেই ঘটনাটি যদি শেয়ার করতে চান তাহলে আপনাকে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে আপনার ঘটনাটি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আমাদের সাথে আছেন রবিউল রহমান, এছাড়াও ওবায়দুল্লাহ রহমান আমাদের সঙ্গে আছেন, দুখু মিজান আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে, এবং তিনি লিখছেন যে এই পেজটা অরিজিনাল কিনা। আমরা লিংক বলে দেওয়ার পরও, পেজে ল্যান্ড করার পরে আপনারা পেজ নিয়ে যদি সন্দেহ প্রকাশ করেন, তাহলে ঘটনা নিয়ে যে সন্দেহ প্রকাশ করবেন এটা খুব স্বাভাবিক। কারণ আমরা যে লিঙ্কটা বলে দিচ্ছি সেই লিঙ্ক অনুযায়ী আপনি লিখলে আপনার ভুল পেজ যাওয়ার কোনো আশঙ্কা নেই, সেই জন্যই বলি। আমাদের সঙ্গে শাহরিয়ার আল মেরাজ আছেন, আমাদের সঙ্গে আছেন এমবি নাইম হাসান, ফারহান আহমেদ রাস্তাল আমাদের সঙ্গে আছেন ইমরান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিহান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও চৌধুরী রিয়াদ আদনান, আমাদের সঙ্গে আছেন আইডিএক্স জীবন, আশরাফ খান আমাদের সঙ্গে আছেন, জাকারিয়া নুহু আমাদের সঙ্গে আছেন পাল এসপি সুদীপ, আতিকুল রহমান আমাদের সঙ্গে আছেন রুবেল আহমেদ, রাফসান আলম রিজন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাবেল আহমেদ, এছাড়াও মোহাম্মদ সুরাত আমাদের সঙ্গে আছেন তুহিন, এছাড়াও সাব্বির হুসাইন সহ আরো অনেকে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, এবং বিরতির পরে আমাদের সঙ্গে আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটির সাউন্ড কোয়ালিটি কতটুকু ভালো সেই বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারবো না, তবে ঘটনাটি খুব অদ্ভুত এবং ঘটনাটি খুব ইমোশনাল একটা পার্ট রয়েছে। তো আমি চাইবো যে আপনারা ঘটনাটি পুরোটা মন দিয়ে শুনুন এবং তারপরে জানান যে কেমন লাগছে। তো আমি আরো একবার মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি আমাদের কাছে। আর লেখা ঘটনা, ভালো কোয়ালিটির লেখা ঘটনা আমরা এই সপ্তাহে পেয়েছি মাত্র 2টি।
সুতরাং আমরা আরো ঘটনা চাই, মানে যেগুলো কোয়ালিটি ভালো আর কি। অসংখ্য ঘটনা পেয়েছি, তার মধ্যে সিলেক্টেড হয়েছে মাত্র 2টি, সেটি বলছি আর কি। তো আমরা চাই যে যারা লিখেন তারা যখন যদি লেখেন, মানে যারা চমৎকার লেখেন তারা যদি আবারও লেখেন তাহলে আবারও ভালো ঘটনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ছোট একটা বিরতির পরে আবারও ফিরে আসব, এবং খুবই ছোট বিরতি, কিন্তু তারপরে শুরু হয়ে যাবে ঘটনাটি। মন দিয়ে শুনবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টে টিউনড রেডিও ফুডকি এফএম এন্ড ডু ফুডকি। Healthy. Eat it. The night comes alive. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, জানি আপনি ভালো থাকেন, সবসময় ভালোর দলে। আসলে আমি আপনার ভালো থাকা সম্ভব হয় না আর কি। আর রাসেল ভাই, আমি আমার নাম পরিচয়টা বলছি না, আমি গোপন রাখতে চাই, তাই আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাই। রাসেল ভাই, ঘটনাটা মূলত আমার বিয়েকে কেন্দ্র করে। আমি অ্যাকচুয়ালি পালিয়ে বিয়ে করি, ফ্যামিলিতে অমত আর কি। তো যদিও ফ্যামিলিতে অমত ছিল, বাট আমার বিয়ের পরে আমার ফ্যামিলি আমাকে মেনে নেয়। তো আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির বাইরে থাকতাম, আমি চিটং শহরে থাকি। হ্যাঁ, তারপরে কয়েক মাস পর আমার ওয়াইফ বলে যে ও আমার বোনের বাড়িতে যাবে, হ্যাঁ, দাঁড়ানোর জন্য। আমি আমার আমার কাজের চাপ আছে, আমি যেতে পারবো না, তোমাকে দিয়ে নিয়ে আসতে পারি। ও রাজি হয়। তো আমি ওকে আমার বোনের বাসায় দিয়ে আসি। আমার বোনের বাসা আমার বাসা থেকে অনেক দূরে ছিল। যাই হোক, ও যায়। যেদিন ও যায় ওই দিনে তো বাসা আমি একা ছিলাম। একা থাকার কারণে আমি খুব আর্লি ডিনার শেষ করে শুয়ে পড়ি। তো আমি শোয়ার কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে। এর মাঝখানে কিন্তু রাসেল বাবার কিছু শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। শব্দটা এমন ছিল, রাসেল ভাই, মনে হচ্ছে যে দুইজন লোক বসে তন্ত্রমন্ত্র পাঠ করছে কিছু। তারপর আমি শব্দটা শোনার পর একটু কান খাড়া করে শুনছি যে কোত্থেকে আসছে শব্দটা। মানে আমি এতটুকু বুঝতেছি যে আমার ঘর থেকে আসছে, বাট আমার আশপাশে না, আমার বাইরে, মানে ঘরের বাইরে থেকে না, আমার ঘর থেকে আসছে শব্দটা। তো আমি বিছানায় উঠে বসে চিন্তা করতে থাকি যে বাসা তো আমি একা, বাসা থেকে এরকম শব্দ কোত্থেকে আসবে। যদি অন্য কেউ থাকতো বা বুঝতাম যে ওর টেলিভিশন দেখছে বা ও কিছু করছে, ও এরকম শব্দ আসছে। আমি একা, আমি তো কিছু উঠে রুম থেকে বের হই। রুম থেকে বের হয়ে বাথরুমে, যখন বাথরুমের সামনে যাই, বাথরুমের সামনে দেখতেছি মানে এরকম যে অন্ধকারে মোমবাতি জ্বালা যেরকম একটা আলো ছয় না, তো বাথরুমের ভিতর থেকে এরকম আলো ছড়াচ্ছে। আর উপর নিচ দিয়ে যে ফাঁক ছিল দরজার, ওই ফাঁক দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। তো দেখে আমি খুব অবাক হই, মানে এরকম তো হচ্ছে কেন। তারপর আমি আমার ভয় কাজ করতেছে না, মানে শুধু অবাক হচ্ছে যে এরকম কেন হচ্ছে। হ্যাঁ, বা তারপর আমি দরজা খুলি, দরজা খোলার পর লাইট জ্বালাই, দেখি যে কেউ নাই। কিন্তু রাস্তার পর আমি যতক্ষণ আমি দরজা খুলি নাই, বাথরুমের সামনে দাঁড়ায় আছি, তৎক্ষণাৎ আমি শব্দগুলা পাচ্ছিলাম, ওই যে তন্ত্রমন্ত্র শব্দগুলা। তারপর রাসেল ভাই, মানে বাথরুমে ঢুকে যা দেখলাম রাসেল ভাই, ওটা দেখার জন্য টোটাল প্রস্তুত ছিলাম না। যে পুরো বাথরুমের ফ্লোর জুড়ে একদম সিঁদুর, হলুদ, কিছু গাঁদা ফুলের পাপড়ি, একদম পুরো ছড়াছড়ি পুরো ফ্লোর জুড়ে। তারপর 4 4টা মোমবাতি ছিল, হ্যাঁ, যেগুলো একদম শেষ পর্যায়ে ছিল মোমবাতি। তারপরে একদম ফ্লোরে মাঝখানে একটা ছোট কলসি ছিল, কলসির মুখটা পাতা দিয়ে ভরা। হ্যাঁ, তারপর রাসেল ভাই অবাক লাগতেছিল যদিও। তারপর আমি ভাবি নাই যে এটা কিছু হচ্ছে। হ্যাঁ, তারপর আমি অস্বাভাবিক ভাবিও এটা ফ্লোরটা ক্লিয়ার করি, সবকিছু ধুয়ে মুছে কলসিটা নিয়ে আমি রুমে আসি। কলসির ভিতরে রাসেল ভাই যা দেখি যে পাতাগুলা সরানোর পর দেখি যে হাফ কলসি হাফ পর্যন্ত পানি, মাঝখানে একটা পুতুল,
হ্যাঁ, তো পুতুলটা কলসি থেকে বের করে দেখি যে এটা পুতুল না, পুতুল দেখতে পুতুলের মতো, কিন্তু এটা পুতুল না, মনে হচ্ছে জীবিত, একদম মাংস বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর পুরোটা শরীর জুড়ে পুতুলটা কালো সুতা দিয়ে পেঁচানো। তো রাসেল ভাই, আম, আমি বুঝতে পারতেছি যে এটা মানে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, মানে ভালো কিছু না এটা বুঝে আমি জানলা দিয়ে ফেলেছি, এটা বাইরে ফেলেছি। তারপরে সেম পরের দিনও রাসেল ভাই সেম, ও রাত মধ্যরাতে সেম একই ঘটনা, যে শব্দ, এই শব্দে ঘুম ভাঙে। তখন চুপ করে রাসেল ভাই দেখি যে আমার মানে বিছানার পাশে একদম আমার রুমে, মানে আগের দিন ছিল রাসেল ভাই বাথরুমে, পরের দিন আমার রুমে। তো এরপর রাসেল ভাই কি করে আমি কে বলি, আমি একদম বিছানাতে লাফ দিয়ে উঠি, বলি কে এখানে, মানে চিৎকার করে বলে আমার ফোনে ফ্ল্যাশ লাইট অন করে দেখি যে সেম ওই দিনের মতো কেউ নাই। কিন্তু রাসেল ভাই আমি লাইট যখন ঘুম থেকে মানে চোখ খুলি, তখন আমি দুটো শ্যাডো দেখি, যা মাঝখানে যে কলসি ছিল, কলসির মানে বিপরীত বিপরীত পাশে বসে আছে। তো রাসেল ভাই আমি এটা দেখার পর যখন ফ্ল্যাশ লাইট অন করি, তারপর কাউকে দেখতে পাই না। তো ওই সেম আমি কলসিটা নিই, কলসিটা নেওয়ার পর ওই কলসির ভিতরে ওই সেম আগের দিনের মতোই ওই সেম যেটা আমি বাইরে ফেলে দিই জানলা দিয়ে, ওই যে পুতুলটা। হ্যাঁ, তারপর রাসেল ভাই আমি অবাক হই, কি রে, আমি ভাবি যে এটা আমি তো জানলা দিয়ে ফেলে দিছি, তারপর আসলে কিভাবে। হ্যাঁ, তারপর আমি বুঝলাম যে না, এটা actually ঠিক হচ্ছে না। হ্যাঁ, যেটা হচ্ছে যে অনেক খারাপ হচ্ছে, এটাকে আর প্রশ্রয় দেওয়া যায় না। তারপর রাসেল ভাই আমি সাথে সাথে আমি আমার বসকে ফোন করি, বসকে ফোন করে বলি যে তখন ওদের রাত স্যার, তখন ওদের ভাইয়া রাত মানে 2টা কি 2:30টার মধ্যে বাজে। আমি আমার বসকে ফোন করে বলি যে স্যার আমার ইমার্জেন্সি ছুটি লাগবে 2 দিন। স্যার বলতেছে যে তুমি ছুটিটা কালকে সকালে আসিও, তা ইয়া করতে হবে। আমি, না স্যার আমার খুব প্রবলেম হচ্ছে, আমি ইয়াতে বলছি কি আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক রাত ফোন করাতে আমার স্যার মেবি বুঝতে পারছে যে নিশ্চয় সিরিয়াস কিছু। তো বলছে ঠিক আছে, তোমার প্রবলেম সেরে তুমি অফিস আসিও। তারপরে আমি দেরি না করে ওই পুতুলটা নিয়ে আমি পরের দিন, আমার একটা ফুফা আছে যিনি অনেক হুজুর, উনি উনি এইসব সম্পর্কে একটু ভালো বুঝে, যার কারণে আমি ওনার কাছে চলে যাই। তো ওনার কাছে যাওয়ার পর আমি ওনার সব খুলে বলি যে আমার সাথে এই 2 দিন এরকম এরকম হয়েছে। তো উনি আমার যেটা বলছে আচ্ছা ঠিক আছে তুমি পুতুলটা দাও, আমি দেখি। তো উনি পুতুলটা দিছে, তা আমি পুতুলটা দেওয়ার পরে উনি পুতুলটা দিচ্ছে, দেওয়ার পরে যে পুতুলের যে কালো সুতা দিয়ে পেঁচানো, ওগুলো উনি ব্লেড দিয়ে কাটছে। হ্যাঁ, কাটার পরে আমি নিজে আমার সামনে করতেছি এগুলা, আমি দেখলাম যে একদম বুকের মধ্যে একটা সোজা কাটা দাগ, এই ভিতরে ভিতরে একদম একটা কাগজের টুকরো। হ্যাঁ, মানে ওটার মধ্যে কি কি লেখা আছে। তো ওরা উনি ওরা দেখে বলতেছে যে এটা তো অনেক, এটা কবে থেকে হচ্ছে। আমি বলছি যে আমার এটা 2 দিন থেকে হচ্ছে, গত 2 দিনে এটা হয়েছে আমার সাথে, এরকম এরকম। আপনি এটা আমি বলছি না, এটা 2 দিন থেকে না, এটা অনেক আগ থেকে, প্রায় 4-5 মাস হয়ে গেছে এটা। হ্যাঁ, আমাকে এটা করছো তোমার জন্য, তোমাকে মেরে ফেলার জন্য করছে, তোমার ক্ষতির জন্য না, তোমাকে মেরে ফেলতে চাইছে এটা কেউ একজন। আমি বলছি আমার মারতে চাবি কে। হ্যাঁ, আসলে বলছে যে মা তো অনেকই আছে, তুমি পরিবারের অমতে বিয়ে করছো। আমি বলছি আমার ফ্যামিলিতে মেনেই নিছে, তো তোমার ফ্যামিলি মেনে নিছে, তোমার ওয়াইফের ফ্যামিলিতে হয়তো মেনে নেয় নাই, তারাও করতে পারে। আমি বলছি আমি এরকম ভাবে নিই নাই এই জিনিসটা। আমি বলছি আমার ক্ষতি হোক, তো ওনার মেয়েরও তো ক্ষতি হচ্ছে, সেটা জানি না, বাট যেটা হোক তোমাকে মারার জন্য করছে এটা। আমি বলছি আমি অ্যাকচুয়ালি এসব ব্ল্যাক ম্যাজিকের মধ্যে বিশ্বস্ত না। তারপর আমি জিনিসটা আমার সাথে ঠিক আছে, বলছে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটাকে সলভ করে দিই। ফুয়া বলতেছিল, আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি ওটাই করেন। তো উনি ব্যাপারটা সলভ করে দেয়। পরের দিনগুলো ভালো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এর পরের মাসে অ্যাকচুয়ালি রিপোর্ট আসে, মানে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, ডক্টর কাছে নেওয়ার পর রিপোর্ট আসে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট। তারপর দিনগুলো আসলে অনেক ভালো যাচ্ছিল। হ্যাঁ, যখন আমার আরেকটা সমস্যা হয়, যখন আমার ওয়াইফ অ্যাকচুয়ালি 8 মাসের প্রেগনেন্ট ছিল, তখন আসলে তখন আমি স্বপ্ন দেখি যে একজন খুব কুৎসিত মানে মহিলা, সে বুঝতে পারছে খুবই কুৎসিত দেখতে। হ্যাঁ, ও একদম পুরা মানে মানুষ বসে একদম পুরা হাঁটু উঠে মানে বসে আছে আর কি, বসে একদম আমার ওয়াইফের পেটের মধ্যে হাত ঢুকাই দেয়। হ্যাঁ, হাত ঢুকাই দিয়ে শুধু আমার
বেবিটার মাথাটা বের করে রাসেল ভাই, আমার বেবির মাথাটা বের করে রাসেল ভাই, বেবির মাথাটা বের করে রাসেল ভাই, মানে আমার দিকে তাকিয়ে খুব বিচ্ছিরিতে হাসি দিচ্ছে, দিয়ে হাসি দিচ্ছে, আর আমার বেবির মাথার ঘাটটা মটকায় দিচ্ছে রাসেল ভাই। এটা দেখে রাসেল ভাই থাকতে পারছিলাম না, ঘুম থেকে উঠে যায়। ওটা আমার ওয়াইফ বলতে কি হয়েছে, না আমার শরীর খারাপ লাগতেছে রে, পানি দাও, পানি খেয়ে আমি রাসেল ভাই শুয়ে পড়ি। এর পরের মাসে আমার ওয়াইফের ডেলিভারি হয়। ডেলিভারি পরে আমরা না ডক্টররাও অবাক হয়ে যায়। তারপর আমার বেবি ওই যে আমি স্বপ্নে যেরকম দেখছি যে ঘাটটা মোটকাই দিতে ডাক্তার ভাই, ওরকম ঘাট মোটকারো মাথার পিঠের মেয়ে হয়ে আছে। এরপরে হয়েছিল তখন তো আমার ওয়াইফের ছিল না, ও অজ্ঞান হয়েছিল। ওঠার পর বলো বেবি খুঁজতেছে, বলছে আমার বেবি কই। তারপর আমার মুখ কোনো বুঝায় যে ডেড বেবি জন্ম নিছে, এরকম বোঝায়। পরে আসলে ভাই রিপোর্ট আসে যে আমার ওয়াইফ আর মা হতে পারবে না। সরি রাসেল ভাই, আর কিছু বলতে পারবো না, সরি। Mood FM. The night comes alive. খুবই মর্মান্তিক একটা ঘটনা আমরা শুনলাম, এবং শুনলেই মনটা খারাপ হয়ে যায় এরকম একটা ব্যাপার। ঘড়িতে সময় রাত 1:03। শুনছেন সব সময় রেডিও ফুর্তি চলছে ফুল এফএম, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি আরেকটা ঘটনা শেয়ার করবেন ছোট করে, একদমই ঘটনাটা বেশি বড় না, এবং আমরা সেই ঘটনাটি শুনে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। দিস ইজ সোহান আগিন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এটা হচ্ছে মানে কয়েকজন ফ্রেন্ড মিলে চিন্তা করলো যে ঘুরতে যাবে গাজীপুরের কোনো একটা স্পটে। তো যথারীতি তারা ঘুরতে গেল। তো ঘোরা শেষ করে ধরেন তারা মানে সবাই ফিরে আসে বিকেলের আগেই। তো 3জন ফ্রেন্ড থেকে যায় যে সন্ধ্যার পরেও দেখি মানে কিরকম ঘুরে ভালো লাগবে হয়তো। তো তাদের ফিরতে ফিরতে ওখান থেকে বের হতে রাত 11টা সাড়ে 11টা বেজে যায়। তো ওখান থেকে বের হয়ে তারা গাড়ির জন্য ওয়েট করছিল, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিল না। তো কিছুক্ষণ পর একটা ভ্যান আসতে দেখে ওটাকে দাঁড় করালো, বললো যে আমরা খুব বিপদে পড়েছি, আমাদেরকে একটু যদি চৌরাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন। তো ভ্যান চালক বললেন যে এত রাতে আমি পারবো না, আমার বাসায় যেতে হবে, রাত্রে প্রবলেম হয়। উনি অনেক অনুরোধের পর উনি রাজি হলেন। তো ওদেরকে নিয়ে রওনা দিলেন। তো কিছু দূর যাওয়ার পর ভ্যান চালক দেখতে পারলেন যে রাস্তার পাশে একটা বোরখা পরা মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। তো মহিলাটি তাদের কাছে এসে বলল যে আমাকে একটু সামনে নামিয়ে দিবেন, আমার বাড়িটা হচ্ছে সামনে, কোনো গাড়ি পাচ্ছি না, একটু বিপদে পড়ছি, প্লিজ নামিয়ে দেন। তো উনি ওই 3জন ছেলের অনুমতি নিয়ে ভ্যান চালক বললেন, ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে, বিপদে যেহেতু পড়ছে ভ্যানে নেন, একজনই তো। তো তাকে ভ্যানে নিলেন। 10 মিনিট যাওয়ার পর মহিলাটি বললেন এখানে একটু দাঁড়ান, আমার বাড়ি হচ্ছে সামনে, আমি মানে আমার সাথে ভাড়া মানে টাকাটা খুঁজে পাচ্ছি না, আমি বাড়ি থেকে এনে দিচ্ছি, জাস্ট 2টা মিনিট দাঁড়ান। তো একটা বাস ঝাড় ছিল। তো উনি বললেন যে বাস ঝাড়ের পরে আমার বাড়ি, আমি যাবো আর আসবো। তো এই বলে মহিলাটি গেলেন। 10 মিনিট হয়ে গেল, তিনি আর আসছেন না। তো ভ্যান চালক বললেন যে মামা আপনার একটু বসেন, আমি একটু দেখে আসি। এটা বলে তিনি গেলেন। তো যখন বাসঝাড়ের ওই দিকটাতে যাচ্ছেন, তো তিনি চাঁদের একটু একটু আলোতে দেখতে পাচ্ছেন যে ওই মহিলাটি বাসঝাড়ের ওখানে মাটিতে বসে আছে। তো তিনি কি করলেন, তার মোবাইলের যে টর্চ ছিল ওইটা অন করে মানে মারতেই দেখলেন মহিলাটি তার বাচ্চাটাকে সামনে রেখে তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে। তো এটা দেখার পর উনি ওই মহিলাটা তার দিকে মানে বিদ ঘুরে একটা হাসি দেয় রক্তমাখা মুখে। এটা দেখার পর উনি জাস্ট ওখান থেকে দৌড় দেন। তো দৌড় দিয়ে আসার পর ওই ছেলেগুলোকে বলেন এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, আপনার তাড়াতাড়ি চলেন। তো ওরা মানে কিছু বলার আগে ওখান থেকে বের হয়ে যায়। তো কিছু দূর যাওয়ার পর সব ঘটনা তাদেরকে বলে। তো তারা চিন্তা করলো তাহলে এতক্ষণ কার সাথে আসলাম আমরা, আমাদের সাথে যেই মহিলাটি ছিল উনি তাহলে কে ছিলেন। তো এরকম চিন্তা করে যে যার যার মতো বাড়িতে চলে যায়। কিছুদিন পর ওই ছেলেগুলো ওইখানে আবার যায় মানে জানার জন্য আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। তো ওখানকার লোকজনদের মতে যে অনেকদিন আগে ওই বাসঝাড়টার ওখানে একটা মহিলা আর একটা বাচ্চার মৃতদেহ পাওয়া গিয়েছিল। আর যার পর থেকেই ওই ঘটনাটা যারা দেখেন রাত্রেবেলা ওই মহিলাটাকে ওই বাচ্চাটাকে খাওয়া অবস্থায় ওইরকম,
তার কিছুদিন পরেই হয়তো বা ম্যাক্সিমামই তারা মারা যায় অসুখে পড়ে। তো ওই ছেলেগুলো ওই ভ্যান চালকের বাড়ির ঠিকানা খুঁজে বের করেন। তো ওনার ওয়াইফের সাথে যখন কথা বলতে যান, তখন উনি বললেন যে ওই দিন রাতে আসার পর ওই ওনাকে খুব ভীত দেখাচ্ছিল। তারপর কিছুদিন জ্বরে পড়ে তিনি হঠাৎ একদিন মারা যান। তো এটা শোনার পর তারা মানে খুবই কষ্ট পায় যে হয়তোবা রাতের বেলা ওই দিন যদি আমরা রিকোয়েস্ট না করতাম, আমাদেরকে নিয়ে না আসতো, তাহলে হয়তো পথিমধ্যে এরকম হতো না। তো নিজেদের গিল্টি ফিল করে তারা, এই জন্য তারা ফ্রেন্ডরা মানে টাকা তুলে তার পরিবারকে যতটুকু পারে হেল্প করে। তো এই ছিল ভাই আমার শেষ ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট ইমেইলে, এবং ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তার কাছ থেকে আমরা ইমেইলটা শুনে আসবো, এবং আমাদের ঘটনাটা আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে লিখেছেন সেভাবে চেষ্টা করছি পড়ে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে শেয়ার করতে পারলাম না, পড়ে শোনালে খুশি হব। ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার পরিচয় গোপন রাখতে চাচ্ছি। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথে ঘটে যাওয়া। আমি চাঁদপুর জেলার কোন একটা গ্রামে বসবাস করি। এখন নামগুলিতেও শহরের ছোঁয়া লেগে গিয়েছে। গ্রামেও এখন জিন বা ভূতে বিশ্বাস করে না। ভূত বা জিন বলতে নাকি কিছুই নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যার সাথে ঘটে যায় তিনিই বুঝতে পারেন। সব কথা বর্ণনা করে কিংবা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি আজ অনেকদিন ধরে টিউশনি করি। দিনের বেশিরভাগ সময় ব্যস্ততার ঘুমে কাটে বলে দিনের বেলায়ও খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। আমার বাড়িতে একটা দিঘি আছে। বছরখানেক আগের কথা, রাত 11টার সময় আমার একটা ফোন আসে। বাসায় কথা বলতে গেলে সমস্যা হয় বলে বাসা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই। অন্ধকার ছিল বলে একটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্য ফোনটা দিয়ে কথা বলতে বলতে দিঘির পাড়ের রাস্তা ধরে অন্য একটা বাড়ি পার করে মাঠের কাছে যাই। বলে রাখা ভালো, রাস্তার পাশেই মাঠ, আর গরমের দিনে ওইখানে প্রচুর ঠান্ডা হাওয়া থাকে। কিছুক্ষণ বসলেই শরীর জুড়িয়ে যায়। জায়গাটি ছিল 3 রাস্তার মোড়। 3 রাস্তা বা 4 রাস্তা মোড় দিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। আমি ছোটবেলা থেকেই প্রচন্ড সাহসী, তাই কোনো কিছু মনে না নিয়ে রাস্তার পাশে বসে ফোনে কথা বলছিলাম। কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মাঠের অপর প্রান্তে সাদা পোশাক পরে আমার দিকে কেউ একজন আসছে। অন্ধকার রাত ছিল আর দূরত্ব অনেক বেশি ছিল বলে ভাবলাম কোনো মানুষ হয়তো মাঠের মাঝখান দিয়ে হেঁটে আসছে। কিন্তু কয়েক সেকেন্ড পর যা দেখলাম তাতে নিজেকে স্থির রাখা কষ্টকর ছিল। আমার গায়ে একটু গরম হাওয়া লাগলো। এ সময় গরম হাওয়া, আমি খানিকটা অবাক হলাম। নিজের অজান্তেই কান থেকে ফোন নামিয়ে সাইড বাটনে ক্লিক করলাম, কিন্তু ফোনটিতে আলো জ্বলছে না। ভাবলাম হয়তো চার্জ শেষ। যে ফোনটির ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল ওই ফোনটির দিকে তাকিয়ে দেখি ফ্ল্যাশ লাইট বন্ধ। এতক্ষণে বুঝলাম আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। সামনের দিকে তাকাতে আমি লক্ষ্য করলাম ওই সাদা পোশাক পরিহিত মানুষটি ক্রমেই বড় হতে লাগলো, এবং তার মাথা মনে হচ্ছিল ক্রমেই আকাশ চুম্বি হচ্ছে। বুঝলাম এটি মানুষ নয়, জিন বা অবয়ব। আমার শরীর শিউলে উঠল। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি করব নিজেও ভেবে পাচ্ছিলাম না। জীবনে প্রথম প্রচন্ড ভয় পেলাম। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। কেন জানি মনে হচ্ছিল আমি 5 মিনিটের পথ 30 সেকেন্ডে পার করলাম। যখন দৌড় থামালাম নিজেকে দিঘির কাছে পেলাম। আমি কি দৌড়ে আসলাম নাকি উড়ে আসলাম সেটা নিয়ে আজও আমি সন্দিহান। যদি দৌড়ে আসি তাহলে এত কম সময়ে কিভাবে সম্ভব? দিঘির কাছে আসার পর দেখলাম আমার ফোনের অটোমেটিক আলো জ্বলে উঠেছে। আমি অনেক অবাক হই। এর আগে দাদুর কাছে অনেক ঘটনা শুনেছি, কিন্তু ওই দিন প্রথম বাস্তবতার মুখোমুখি হলাম। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কে জানতো আমার জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে। আমি প্রায় 20 মিনিট দিঘির খাটলায় বসে ভাবতে লাগলাম কি ঘটে গেল আমার সাথে। ভাবতেই আমার ফোনটা বেজে ওঠে। অপর প্রান্তে যিনি ছিলেন তিনি হঠাৎ করে ফোন কাটার কারণ জিজ্ঞাসা করলেন। আমি জবাবে একটু সমস্যা ছিল বলে তাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি এবং ঘুমানোর প্রস্তুতি নেই। শোয়ার কিছুক্ষণ পর আমার চোখে তন্দ্রা লেগে আসে, কিন্তু আশেপাশে অন্য বাসার কাকার কথা আমার কানে বাজছিল।
আমি অনুভব করলাম আমার জানলার বাইরে ওই সাদা জামা পরিহিত অবয়বটি দাঁড়িয়ে আছে। আমি তার অবস্থান বুঝতে পারছি, কিন্তু ওর মুখের অংশ কোনো ওপরে থাকার কারণে দেখতে পাচ্ছিলাম না। কয়েক সেকেন্ড পর আমি অনুভব করলাম আমার পা শিউরে উঠছে। আস্তে আস্তে পুরো শরীর, মনে হচ্ছে কেউ আমার পা থেকে আস্তে আস্তে হাত ওপরের দিকে তুলছে। যত ওপরের দিকে তুলছে ততই আমার শরীর জমে যেতে লাগলো। আমি পুরোটা শরীর অবশ হয়ে গেল। পা আস্তে আস্তে বুক পর্যন্ত অবশ হয়ে আসে। আমার শরীরের সবগুলি লোম দাঁড়িয়ে যায়। আমি চিৎকার করার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি ভয়ে আমি হাত পা ছড়াছড়ি করি, চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য মনে হচ্ছিল আমার শরীরের উপরে কেউ যেন পাথর বসিয়ে রেখেছে। আমি চাইলেও সরাতে পারছি না। ঠিক প্যারালাইজড হলে যেমন কিছুই নাড়াতে পারে না, এমনকি জিউ ভাও না, ঠিক তেমনই অনুভব করছিলাম। আমি স্পষ্টভাবে বলতে পারবো না আমার জ্ঞান ছিল, আমার স্মৃতি ছিল, আমার মনে ছিল। এই সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। হাত পা অনেকটা ছড়াছড়ি করার অনেক চেষ্টা করছিলাম, আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। যখন আয়াতুল কুরসি শেষ আয়াতে আসলাম, তখন শরীরের প্রচন্ড শক্তি দিয়ে আমি লাথি মারলাম। এতক্ষণে আমার বুকের বোঝা সরে গেছে। আমি ঘেমে একাকার হয়ে যাই, ঠিক গোসল করে আসলে যেমন হয়। আমি একটা শব্দ শুনলাম, ঠিক বিড়াল দেয়ালে বাড়ি খেলে যেমন শব্দ হয় তেমন শব্দ পেলাম। আমি আম্মুকে ডেকে তুললাম, তারপর সব ঘটনা খুলে বললাম। আমি আর আম্মু মিলে রুমের লাইট জ্বালিয়ে বিড়াল খোঁজার চেষ্টা করি। উল্লেখ্য, বিড়াল খুঁজতে গিয়ে হঠাৎ জানালার দিকে চোখ পড়ে, কিন্তু দেখলাম জানালা বন্ধ। জানালা বন্ধ, দরজা বন্ধ। তাহলে এই বিড়াল কোথায় গেল? বিড়ালের শব্দ আম্মু শুনেছিল। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে আবার রুমে চলে আসি। আম্মু আমাকে দোয়া পড়ে শরীরে ফু দিয়ে দিলেন। আমি খুব বেশি অবাক হইনি, কারণ আমি তুলা রাশির জাতক। এমন অনেক ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ভূত এফএমের 417টি এপিসোডের সবগুলি শুনেছি। কোন কোন এপিসোড একাধিকবার শুনেছি। ভূত এফএম না শুনলে আমার রাত্রে ঘুমই হতো না, তাই ডাউনলোড করে রাখি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এমন আরো অনেক ঘটনা আছে, সুযোগ পেলে পরে লিখে পাঠাবো। ধন্যবাদ সবাইকে। ভূত এফএম চিরঞ্জীবী হোক। রিয়াজ রুবেল, পিতা শামসুর রহমান, গ্রাম পোস্ট ওয়ারুক, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুর। এই ছিল ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির শেষ ঘটনা শুনতে, এবং ঘটনাটি বেশি বড় নয়, ছোট করে উনি বলবেন। তো আমরা ঘটনাটি শুনে ফেলি। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবে। আমি জুবাইর ফ্রম ধানমন্ডি। আমি আমার সেকেন্ড স্টোরিটা শেয়ার করছি। এটা আমার ফ্রেন্ড কাদের থেকে শোনা। ঘটনাটা ঘটে 2014-এ। ঘটনাটা ঘটে চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা এলাকায়। তো আমার ফ্রেন্ড কাদের থেকে শোনা, ওর দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি জানি যে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদী তীরে অবস্থিত। তো এই নদীর পানি যখন বন্যা হয়, তখন বন্যার পানি যখন নিচে চলে যায়, তখন ওই যে জমিগুলো থাকে সেখানে কিন্তু জমি চাষ করা হয়। তো জমিতে অনেক কচুরিপানা জমি ছিল বলে ওই আমার ফ্রেন্ডের দাদু ওই কচুরিপানাগুলো সাফ করছিল জমি চাষ করার জন্য। তো জমি চাষ করতে করতে হঠাৎ করে সন্ধ্যায় মাগরিবের আজান দিয়ে দেয়। তো উনি ভাবছেন যে কাজ তো আরেকটু আছে, শেষ করে তারপরে চলে যাবে একদম। তো উনি যথারীতি কাজে মনোযোগ দেন। তো উনি হঠাৎ লক্ষ্য করেন যে নদী থেকে একটা মেয়ে উঠে আসছে। তো উনি একটু অবাক হয় যে এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও হয়ে এসেছে, এখন কে গোসল করতে আসবে? তো উনি নর্মালি নেন বিষয়টাকে যে হয়তো আমি যখন কাজ করছিলাম, কাজে মনোযোগ ছিল আমার, তখন হয়তো কেউ নামতেই পারে। উনি এটাকে সেভাবে মাথায় নেননি। তো মেয়েটি দেখা যায় যে তার মুখটা বোঝা যায় না, বাট প্রচুর লম্বা। এমনি মেয়ে চাইতেও প্রায় 6 ফিট মতো লম্বা। তো দাদু এটা দেখেও একটু অবাক হয়। তো দেখে যে মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। তো আস্তে আস্তে কিন্তু একটা বাঁশের বেড়া পড়বে, বাঁশের বেড়া। তো দাদু দেখে যে মেয়েটা কোনো বাধা ছাড়াই বাঁশের বেড়াটা টপকে দাদুর কাছে চলে আসে। এটা দেখে দাদু প্রচন্ড ভয় পেয়ে যায়, যদিও দাদু অনেক সাহসী ছিল।
তারপরে দাদুর সামনে দিয়ে মেয়েটা গিয়ে একটা নিম গাছ ছিল, নিমের গাছে উঠে এবং একটা দড়ি বের করে, এবং দড়ি বের করে সে ফাঁসি দিয়ে দেয় দড়ির সাথে, এবং সে জিব্বা বের করে আর দাদুর দিকে তাকিয়ে প্রচন্ড জোরে হাসতে থাকে। এটা দেখে দাদু প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে দাদু বাসায় আসে এবং দাদিকে সব ঘটনাগুলো খুলে বলে, এবং দাদু প্রচন্ড অসুস্থ হয়ে যায়। পরে দাদুকে একটা কবিরাজ দেখানোর পর বলেছে যে আসলে এটা কোনো মেয়ে ছিল না, ওটা একটা জিন ছিল। তা আপনি প্রচন্ড সাহসী থাকে, আপনার কোনো ক্ষতি করতে পারে না। তো তারপরে দাদুকে ঝাড়ফুঁক করানোর পর দাদু সুস্থ হয়। তাই ছিল আমার সেকেন্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফাহিম আহমেদ সৌরভ আমাদের লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট। আমাদের সঙ্গে আছেন সিয়াম আহমেদ তন্ময়, এছাড়াও আছেন শেখ শরীফুল ইসলাম জীবন আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার আহমেদ সিয়াম, 2015 সাল থেকে তিনি ভূত এফএম শুনছেন। সম্রাট হাসান সামি আমাদের সঙ্গে আছেন, মুগদা থেকে শুনছেন। মশিউর রহমান রতন আমাদের সঙ্গে আছেন, ইমেইলটা ভালো ছিল, বগুড়া থেকে শুনছেন। শেখ শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন ইমরান হুসাইন, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি শেখ শরীফুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আছেন FM মামুন পাটোয়ারি, এবং আমাদের সঙ্গে আছেন MD রেশাদ খান। সৈয়দ রাসেল আমাদের সঙ্গে আছেন, সৌদি আরব থেকে শুনছেন। 2010 থেকে তিনি শুনছেন। প্রতি রাতের ঘুমের ট্যাবলেট সেটা লিখেছেন তিনি। নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তিনি ভাঙ্গুড়া থেকে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আল আমিন আহমেদ, এবং অডিও ক্লিপটা শুনে চোখে পানি চলে এসছে। খুশি চৌধুরী আমাদের সঙ্গে আছেন, এবং নিজের সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা শুনতে চান। আমাদের সঙ্গে আছেন আহমেদ শরীফ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও অনেকে আছেন, সেখান থেকেও কিছুটা আমি পড়তে চাই। আমাদের সঙ্গে আছেন ফয়সাল। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গোলাম রসুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইদ শাহরিয়ার, আমাদের সঙ্গে আছেন আকাশ রহমান, বিরাজ রহমান উদয় আমাদের সঙ্গে আছেন, আহিয়ান রায়হান রিজভি আমাদের সঙ্গে আছেন, রিপন আহমেদ সানি আমাদের সঙ্গে আছেন, অস্থির রাব্বি আমাদের সঙ্গে আছেন জাকিরুল ইসলাম, নিসান খান, রিফাত আহমেদ রাফি, ইয়াসিন শফিন, আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, রনক বিশ্বাস লিমন আমাদের সঙ্গে আছেন, মাসুম রানা পারভেজ আমাদের সঙ্গে আছেন আলমগীর হুসাইন, আছেন ফারহানা, আছেন আমাদের সঙ্গে সৌরভ, এছাড়াও জয় পোদ্দার, অরণ্য সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। গোলাম রসুল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আয়ান সবুজ, আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসাইন মেহেদি, সহ আরো অনেকে। স্যাম জোহান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নূর হাসান, মিশন খান, রাকিব হোসেন শুভ সহ আরো অনেকে। তো 2010-এ আমরা শুরু করেছিলাম ভূত এফএম, এবং আমাদের এখনো পর্যন্ত সেই ভূত এফএমটা আপনাদেরকে সমানভাবে আনন্দ দিয়ে যাচ্ছে। এবং এবার 2018 সাল এবং 13 আগস্ট আমরা শুরু করছিলাম 2010 সালে। সেই হিসাব করলে আমাদের 8 বছর হয়ে গেছে ভূত এফএমের বয়স, এবং এই 8 বছর ধরে আমরা আপনাদেরকে আনন্দ দিতে পারছি। এইটা মনে করে, এটা ভেবেও অনেক বেশি ভালো লাগে। এবং এই 8 বছর ধরে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, এই সাপোর্ট ছাড়া ভূত এফএম চালানো কোনোভাবেই সম্ভব ছিল না। তো আপনারা ভবিষ্যতেও সাপোর্ট দিবেন এবং ঘটনা পাঠাবেন, সেটা প্রত্যাশা রাখি। এবং যারা ঘটনা পাঠাতে চান তাদের জন্য আমি আরো একবার এই মুহূর্তে ইমেল অ্যাড্রেসটা শেয়ার করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is BHTTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করবেন, নাকি আপনি চান আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এডিট এফএম এন্ড ডু ফুর্তি। Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমাদের তৃতীয় অতিথির কাছে চলে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার কোথা থেকে এসেছেন সেটা শেয়ার করার পরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মুন্না উত্তরবাড্ডা থেকে এসেছি। রাসেল ভাই, যে ঘটনাটা এখন আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বন্ধু সাদামের কাছ থেকে নেওয়া। এটা তার ফুফুর কাছ থেকে সে শুনেছিল। তার ফুফুর বিয়ের সাথে এই ঘটনাটা ঘটে। রাসেল ভাই, ঘটনাটা 1971 সালেরও অনেক আগের। আমি সঠিক সালটা বলতে পারছি না। রাসেল ভাই, যার সাথে ঘটনাটা ঘটে তিনি অনেক ধনী এবং সম্ভ্রান্ত ফ্যামিলির একজন ছেলে ছিলেন। তারা সিলেটে ছিলেন, তাদের হোম ডিস্ট্রিক্ট ছিল সিলেটে, কিন্তু তিনি পড়ালেখার কারণে ঠাকুরগাঁতে থাকতেন। ঠাকুরগাঁতে একটা বাসা তিনি রেন্টে নিয়ে সেখানে থাকতেন। রাসেল ভাই, তিনি অনেক রাত ধরে পড়ার একটা অভ্যেস ছিল। তো সে আমলে রাত 11টা গ্রামে অনেকটা একটা সময়। তো তখন কারেন্ট না থাকায় তিনি হারিকেনের আলোতে রাত্রে পড়তেন। তো একদিন রাত্রে তিনি পড়ছিলেন, তো হঠাৎ করে তার হ্যারিকেনটা নিভে যায়। তো বাইরে থেকে কোন রকমের বাতাস আসার কোন রকম সম্ভাবনা ছিল না, কারণ শীতের সময় ছিল এবং জানালা দরজা সবই অফ ছিল। তো তিনি ভাবলাম হয়তোবা হ্যারিকেনের তেল শেষ, তো সেজন্য সেটা নিভে গেছে। তো তিনি ম্যাচ জ্বালিয়ে তার আলোতে তেলের বোতলটা খুঁজতে থাকলেন। এমন সময় গেটে কেউ নক করলো। তিনি ভিতর থেকে প্রশ্ন করেন, বাহিরে কে? তো কোন উত্তর না পাওয়ায় তিনি দরজাটা খুলে দেখলেন একজন বৃদ্ধ লোক বাইরে দাঁড়ানো। তো অনেকটাই লম্বা এবং তিনি একটা সাদা জুব্বা পরানো ছিল। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা অনেকটা আলোকিত হয়েছিল। তো রাসেল ভাই, তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে, আসসালামু আলাইকুম কাকা, আপনি কে? আপনাকে তো সঠিক চিনতে পারলাম না। তো সেই লোকটি উত্তর দিল যে, বাবা তুমি আমাকে চিনবা না, আমি এই 2-3 গ্রাম পরেই থাকি, আমি তোমাকে চিনি। তো রাসেল ভাই, তিনি তাকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ করলেন এবং বললেন যে, আপনি ভিতরে আসেন এবং আমি আমার হারিকেনটা নিভে গেছে, আমি সেটা জ্বালি, তারপর আপনার সাথে কথা বলছি। তো সেই লোকটি বলল, বাবা তার কোনো দরকার নেই, আমি কিছু কথা বলে চলে যাব। তো রাসেল ভাই, তিনি যখন ভিতরে আসলেন না তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, বলুন কাকা আপনি কি বলতে চান। পরে তিনি বলতেছেন যে, বাবা দেখো, আমি তো হজে যেতে চেয়েছি, তো আমার ঘরে 2টো যুবতী মেয়ে আছে, তাদের দেখার মতো কেউ নেই। যদি তুমি তাদের দায়িত্বটা নাও তাহলে আমি নিশ্চিন্তে হজে যেতে পারি। তো তিনি বললেন, ঠিক আছে কাকা, আমি আপনার মেয়েদের খেয়াল রাখবো। তো আমি তো আপনার বাসাটা চিনি না, তো এখন আপনি যদি চিনে দিতেন। তো তিনি বললো, হ্যাঁ, আমি আগামীকালকে তোমাকে নিয়ে আমার বাসায় যাব, আমার বাসা দেখে নিয়ে আসবো। তো তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। তো এই বলে লোকটি চলে যান। তো তিনি দরজা লাগিয়ে যথারীতি তেলের বোতল বের করে যখন হারিকেনে ভরতে যাবেন তখন দেখে যে হারিকেনে যথারীতি তেল ছিল, প্রায় মিডিয়াম তেল ছিল, যা দিয়ে হারিকেন জ্বলতে পারে। সরি। তো রাসেল ভাই, তিনি অবাক হয়ে যান, কিন্তু তেমনটা কিছু মনে করেন না। তো সেদিন রাতটা ভালোভাবেই কেটে যায়। পরের দিন রাত্রে ঠিক একই টাইম, প্রায় 11টার সময় সেম ভাবে হারিকেনটা নিভে যায় এবং দরজায় নক। তো তিনি গিয়ে দরজা খুলে দেখেন সেই বৃদ্ধ লোকটি দাঁড়ানো। তো তিনি সালাম দিলেন আর বললেন, কাকা আপনি? তো তখন বৃদ্ধ লোকটি বলছে যে, বাবা আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার বাসায় যাও। তো বলল, আচ্ছা ঠিক আছে কাকা, চলো না, আমি যাচ্ছি আপনার সাথে। তো তারা দুজন বেরিয়ে পড়লেন তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকটা সময় হাঁটার পরে তিনি লক্ষ্য করলেন যে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। অনেকটা ফাঁকা একটা এরিয়া, যেখানে আবাদি ফসলের জমি ছিল। তো রাসেল ভাই, তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে, কাকা আশেপাশে তো কোনো বাড়ি দেখা যাচ্ছে না, তো আপনি আসলে থাকেন না কোথায়? তো তিনি বললেন যে, বাবা তুমি ভয় করো না, আমি সামনেই থাকি। তো তারা হাঁটতে হাঁটতে একটা বট গাছের নিচে যে পৌঁছাইলো এবং বট গাছের নিচে যাওয়ার সাথে সাথে তার কেমন যেন মাথাটা ঘুরে উঠলো এবং চোখটা লেগে গেল। সে চোখ খুলতেই দেখে সামনে একটা রাস্তা, যার 2 পাশে বাগান ছিল। তিনি অনেকটা অবাক হয়ে যান যে এখানে এত সুন্দর রাস্তা কিভাবে আসলো। তো তার সাথে হাঁটছেন, সেই রাস্তা দিয়ে তারা অনেকটা সময় হাঁটলেন। হাঁটার পরে একটা প্রাসাদের মতো বড় একটা বাড়িতে গিয়ে
তারা পৌঁছালেন। তো তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে অনেক মিষ্টি এবং ফলাদি খেতে দেওয়া হয়। তো তার ভাষ্য অনুসারে সে এরকম মিষ্টি আগে কখনো খায়নি। তিনি যেহেতু ধনী পরিবারের একটা ছেলে ছিলেন, তো মানে তার কাছে আসলে অবাক করার বিষয় যে এত ভালো, এত খেতে সুস্বাদু একটা মিষ্টি সে আগে কখনো খায়নি। যাই হোক, রাসেল ভাই একটু পরে সেই বৃদ্ধ লোকটি তার 2 কন্যাকে ডেকে নিয়ে আসলেন এবং তার সাথে তার পরিচয় করে দিলেন। রাসেল ভাই তিনি বলেন যে এত সুন্দর মেয়ে, এত সুন্দর নারী সে আগে কখনো দেখেনি। কোনো মানে কোথাও সে এত সুন্দর নারী দেখেনি। অনেক গায়ের রং অনেক ফর্সা ছিল, অনেক সুন্দর 2জন মেয়ে ছিল। তো রাসেল ভাই তিনি অনেক মানে হতভম্ব হয়ে যান যে তার সাথে এগুলা কি ঘটছে। তো রাসেল ভাই এক পর্যায়ে তার বিদায় নেওয়ার পালা আসে এবং সে বৃদ্ধ লোকটি বলে, চলো বাবা, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি, তুমি তো চিনবা না। তো রাসেল ভাই তিনি বিদায় নিলেন এবং সেই বাগানের রাস্তাটা ধরে তারা হাঁটছেন। একটা পর্যায়ে যায় তার মাথাটা আবার ঘুরে যায় এবং চোখটা বন্ধ হয়ে আসে। যখন তিনি চোখ খুললেন তখন তিনি দেখলেন যে আমরা সেই বট গাছের নিচে দাঁড়ানো। তো তখন তিনি সেই বৃদ্ধ লোকটিকে বললেন যে কাকা, আপনি এখন চলে যান, আমি একাই দিতে পারবো বাকিটা। তো তিনি বাসার উদ্দেশ্যে রওনা হলেন এবং ভাবছেন যে এত সুন্দর মেয়ে, এত সুস্বাদু মিষ্টি, মানে এগুলো নিয়ে সে ভাবছেন, কিন্তু তার কল্পনাতে আসেনি যে এগুলা হলোটা কি। তো রাসেল ভাই সে বাসায় চলে গেলেন। সেই রাতে তার সাথে আর কিছু হয়নি। পরের দিন রাসেল ভাই ভার্সিটি থেকে তিনি যখন বাসায় ফিরেন তখন তার বালিশের নিচে সে 1500 টাকা দেখতে পান। তো সেই আমলে 1500 টাকা অনেকটাই অ্যামাউন্ট ছিল। তো তিনি অবাক হয়ে যান এবং বাড়িওয়ালাকে ডেকে প্রশ্ন করেন যে আপনি কি আমার ঘরে এসেছিলেন, বা এই 1500 টাকা কি আপনার নাকি? তো তিনি উত্তর দিলেন, না বাবা, আমি তো তোমার ঘরে আসিনি, আর তোমার ঘর তো তালা দেওয়া ছিল, এই টাকাও আমার না। তো তিনি ভাবলেন হয়তো আমি রেখেছি, ভুলে গেছি। তো তিনি সেই টাকা নিয়ে শপিং করলেন এবং সেই টাকাটা অনেকটাই খরচ করে ফেললেন। তো সেই দিন রাত্রে একই সেম টাইমেই সেই বৃদ্ধটি আসে। দরজা খোলার পরেই সেই বৃদ্ধটি তাকে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। তো থাপ্পড়টা দেওয়ার পরেই সেই বৃদ্ধটি বলে যে তোকে কে বলেছিল বাড়িওয়ালাকে এই কথা জিজ্ঞেস করতে? তো তারপরেই সেই বৃদ্ধ লোকটি ভ্যানিশ হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে এই কোনো মানুষ ছিল না, এ জিন ছিল। তার সাথে কি কি হয়েছে সে তখন রিয়েলাইজ করতে পারে। তো বেশ কয়েকদিন সে জ্বরে আক্রান্ত ছিল, জ্বরের কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না। তো সুস্থ হওয়ার পরে তিনি আবার সেই বটগাছের নিচে যান এবং খোঁজার চেষ্টা করেন যে কোথায় সেদিন রাত্রে তারা কোথায় গিয়েছিলেন বা কোন রাস্তা দিয়ে গিয়েছিলেন, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। এরকম বেশ কয়েকটা দিন যাওয়ার পরে একটা দিন তিনি শুনতে পান যে বটগাছের উপর থেকে কেউ একজন বলছে, বা বটগাছই কথা বলছে এরকম টাইপসের, যে তুই আমাকে আর খুঁজে পাবি না, তুই আমাকে খুঁজিস না, লাভ নেই, আমি তোকে বিশ্বাস করেছিলাম কিন্তু তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিসনি। এটা শোনার পরে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং ওখান থেকে চলে আসে। আর উনি তখন ঠাকুরগাঁতে ইউনিভার্সিটি আর লেখাপড়া করেননি, উনি সিলেটে চলে আসেন আর কখনো ঠাকুরগাঁতে যায়নি। এটা ছিল আমার প্রথম স্টোরি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমরা যেটা করবো, আমাদের যে চতুর্থ অতিথি, লাস্ট অতিথি, তার কাছে আমরা যাব এবং তার ঘটনাটি আমরা একটু শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি রমজান, আমি এসেছি খিলক্ষেত থেকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। রাসেল ভাই, আমি যে ঘটনাটি আপনার এখন শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল 2013 সালের দিকে আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে। তো রাসেল ভাই, আমার গ্রামটা কুমিল্লাতে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডান পাশে অবস্থিত। তো আমার গ্রামটা 4টা ভাগে বিভক্ত: উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া। তো রাসেল ভাই, এই 4টা পাড়ার মাঝখানে একটা জলা ছিল। ওই জলার মাঝখানে প্রায় 30-40 মিটারের মতো উঁচু জায়গা জুড়ে একটা গাছ ছিল। রাসেল ভাই, প্রত্যেক 12 বছর পর পর নাকি ওই গাছের
তলায় একটা দুইটা লাশ পাওয়া যেত রাসেল ভাই। আর লাশগুলার বয়স ছিল 12 থেকে 13 বছরের মধ্যে। তো কি হলো রাসেল ভাই, আমার এক ক্লাসমেট ছিল, ওরও প্রায় 8-9 বছরের মতো। ও একদিন দুপুরবেলা বাবা মায়ের সাথে কি যেন বায়না নিয়ে রাগ করে রাসেল ভাই হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছিল। ও এই রোদের তীব্রতায় ও কি করলো, ওই গাছের তলায় বসলো। বসার পর থেকে রাসেল ভাই ও ভেনিশ। ওকে ওই দিন আর সারাদিন খুঁজে পাওয়া গেল না। নেক্সট ডে ওর মৃতদেহ পাওয়া গেল রাসেল ভাই, কিন্তু আপনার ওর গলাটা ছিল আলাদা, বডি থেকে আলাদা গলাটা ছিল। আর মাথার অংশটা ওইখানে শুধু রাসেল ভাই ওর চোখগুলা উপড়ানো ছিল। তো এই অবস্থা রাসেল ভাই পুরা এলাকার মধ্যে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেন রাসেল ভাই এই ঘটনা ধামাচাপার পর আবার যেই সময়টা ওই লাশটা পাওয়া গেছিল ঠিক একই সময় আরেকটা ছেলের লাশ পাওয়া গেছে, তাও ঠিক একই অবস্থা। তো একদিন রাসেল ভাই আমার কিছু ফ্রেন্ড মিলে আমরা পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম। 4-5 জন ফ্রেন্ড ছিলাম। তো রাসেল ভাই কি হলো, যখন আমরা মাহফিলে যাচ্ছিলাম তখন সময়টা ছিল আনুমানিক 8টা থেকে 8:30টার মধ্যে। মাহফিল শুরু হয় বেসিক্যালি 10টার পরে। তো রাসেল ভাই আমরা যখন যাচ্ছিলাম, আমরা পশ্চিম পাড়া শর্টকাট রাস্তার জন্য রাসেল ভাই পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়া ওই জলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, আমাদের মধ্যে ওই রকম সাহস ছিল। তো কি হলো রাসেল ভাই, আমরা যখন যাচ্ছিলাম ঠিক ওই গাছের গোড়ায় যখন গিয়ে আমরা পৌঁছালাম, ঠিক তখনই দেখি 8-10টার মতো আমাদের সাইজের ছেলে মেয়েগুলা অস্বাভাবিক ভাবে চিৎকার দিয়ে আমাদের সামনে দিয়ে ছুটে যাচ্ছে, জাস্ট শ্যাডো আকৃতি ভাবে। তো আমরা বুঝতে পারতাম না আসলে এগুলা কি। 3বার পর আমাদের সামনে দিয়ে ওরা যখন এইভাবে অদ্ভুত ভাবে চিৎকার করছে আর দৌড়াচ্ছে রাসেল ভাই, ভয়ে আমাদের পুরাই খারাপ অবস্থা রাসেল ভাই। আমরা ভয়ে ওদের দৌড় দিকে আমরাও ভয়ে দৌড় দিলাম সবাই একদিকে। দেন আমরা গিয়ে আর মাহফিল থেকে ওই দিন আর ফিরলাম না, আমরা মাহফিলেই ছিলাম। সকালবেলা এসে বাড়িতে জানালাম, আসলে বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা আছে ওনারা বললো যে আসলে ওই জায়গাটায় নাকি প্রত্যেক 12 বছর পর এক মার এক ছেলে এরকম অনেক অনেক ছেলের লাশ পাওয়া গিয়েছে। আসলে রাসেল ভাই ওই কাহিনীটা এখনো আমার এলাকায় বিদ্যমান আছে। আসলে এটার কাহিনী কি, মূল রহস্যটা কি, কেন বা ওই জায়গাটা এরকম হচ্ছে, তা আসলে এখনো জানা যায়নি। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে আপনি জয় করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আছেন যারা লিখছেন আমাদেরকে, এবং আশা করছি যে তাদের সাথেও আমরা তাদের ঘটনাগুলো আপনাদের শোনাতে পারবো, এবং তাদের সেই লেখাগুলো আমি পড়তে পারবো। যেমন আমাদের এখানে সীমান্তের পথে লিখেছেন লিসনিং ফ্রম দুবাই, আমাদের সঙ্গে আছেন রাউফ ইসলাম রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন মেহেদি, অনিমেষ রায় অনি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক শুভ সহ আরো অনেকে। আমরা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আরো একটা অডিও ক্লিপে যাব, এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti at the FM and do Furti. Hello listeners, আমি তানসিন রিমন এগেইন। কিছুদিন আগে আমি আমার নানা ভাইয়ের ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো মনে করতে পারবেন, যার 35 বছর পর ফিরে আসার কথা ছিল। তো এনিওয়ে, এখনো নানা ভাই ফিরে আসেনি। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব, এটাও ঠিক এরকম রিলেটেড একটা ঘটনা যেটা আপনাদের খুব অবাক করবে, আমি ড্যাম শিওর। তো জাস্ট 2 মাস আগের ঘটনা। আমি আমার ফ্রেন্ড আমরা ডিসাইড করলাম যে দুজনে একসঙ্গে আইএলটিএস এক্সামে পার্টিসিপেট করব। তো সিলেট আমাদের কখনো যাওয়া হয়নি, আমি আরো ডিসিশন নিলাম যে আমি আর রানা যে আমরা সিলেট যাবো, এবং সিলেটে হচ্ছে যে আইএলটিএস পার্টিসিপেট করবো। তো যথারীতি আমরা ঢাকা এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন, ওইখান থেকে রাত 10টার ট্রেনে রওনা করলাম সিলেটের উদ্দেশ্যে।
এই রওনা করার আগে যে ঘটনাটা, আমরা হচ্ছে 9:30টারও আগে পৌঁছাইছিলাম, 9টার দিকে পৌঁছাইছি এবং ওইখানে আমরা ডিনারটা কমপ্লিট করছি একটা হোটেলে। তো ওইখানে যখন আমরা প্ল্যাটফর্মে, তখন দেখি যে একজন ভিক্ষুক লোক, যার গায়ে ছেঁড়া পোশাক, ঘাড়ে একটা ঝোলানো ব্যাগ এবং হাতে একটা লাঠি, সে প্ল্যাটফর্মে বসে আছে। তো আমি যখন ওনার পাশ দিয়ে যাচ্ছি, আমি এবং রানা, তো আমি খেয়াল করলাম যে উনি ইশারায় দেখালো তার মুখে আর কি, যে সে ক্ষুধার্ত, এটা বোঝালো আর কি। তাই আমি বললাম ইশারা দিয়ে, আচ্ছা ঠিক আছে আপনি বসেন। এবং আমার আম্মুর ছোটবেলা থেকে আমার প্রতি এই নির্দেশ যে কেউ যদি কখনো খেতে চায়, তুমি নিজে না খেয়ে হলো তাকে খাওয়াবো, এবং সেটাই করে আসি বরাবরই। তো আমি যথারীতি রেস্টুরেন্টে আবার গেলাম, যে যেখান থেকে আমরা খিচুড়ি খাইছি ওইখান থেকে এক প্যাকেট খিচুড়ি নিলাম, তার জন্য একটা খাওয়ার পানি নিলাম। প্ল্যাটফর্মে এসে দেখি যে সে যথারীতি ওই জায়গাটাতেই বসে আছে, আমি তাকে হাতে ওটা তুলে দিলাম। ওইটা আমার দিকে তাকে মিষ্টি করে একটু হেসে দিল। আমরা চলে আসলাম, ট্রেনও চলে আসছে আমাদের, আমরা ট্রেনে উঠলাম। তো যখন আমরা ট্রেনটা ছেড়ে যাই, তখন খেয়াল করলাম যে আমার যেহেতু জানালার পাশেই ছিল সিটটা, আমি খেয়াল করলাম যে ওই লোকটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে, নাকি দেখে ট্রেনটা ছেড়ে চলে আসতেছে। রাত তখন প্রায় 2:30 কি 2টো হবে। একটা স্টেশনে মানে একটা স্টেশন থেকে ট্রেনটা কেবল ছেড়ে যাচ্ছে তখন আর কি। ওই সময়টাতে যেটা হলো যে আমার মনে হলো যে আমার একটু ওয়াশরুমে যাওয়া উচিত ফ্রেশ হওয়ার জন্য। আমি রানাকে বললাম যে না, তুমি তাহলে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি যখন ওয়াশরুমের গেটের দিকে তাকাইছি, দেখি যে ওই লোকটা যাকে আমি ডিনার করাইছি এবং ট্রেনটা ফিরে আসার সময় যাকে আমি প্ল্যাটফর্মে স্টিল দাঁড়ানো দেখছি, আমার ট্রেনে ওঠে নাই, সে বসে আছে ঠিক ওয়াশরুমে গেটের সামনে, পা ঝোলায় সোজা তাকায় আছে মানে অন্ধকারের দিকে। ওটা দেখে আমি তো ভয় পেয়ে গেছি যে এটা কি হলো। আমি ওনাকে দেখছি, স্পষ্ট ভাবে দেখছি যে লোকটা প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে, ট্রেনটা ফিরে আসছে, তার মানে উনি ট্রেনে ওঠে নাই। উনি এখানে কিভাবে আসলো? আমি ওটা দেখে দ্রুত ওইখান থেকে চলে আসছি, এসে রানাকে বলছি যে না, আমি তো ওয়াশরুমে যেতে চাইছিলাম, তো এই ব্যাপার। আমি তো ওনাকে ওইখানে দেখলাম। রানা বলছে কি বলো, আমি তো খেয়াল করছি যে উনি প্ল্যাটফর্মে দাঁড়ায় ছিল, ট্রেন যখন ফিরে যায়, তো উনি এখানে কিভাবে আসবে? তো আমি বললাম তুমি চলো, উনি বসে আছে ওইখানে, তোমার বিশ্বাস নাই, তুমি চলো। রানা বলছে আচ্ছা ঠিক আছে চলো, যে দেখে আসি। গেলাম, তো যাওয়ার পর দেখি যে ওইখানে আসলে কেউ নাই। রানা খুব হাসতে শুরু করলো এবং বলছে যে এটা হয়তো তোমার হ্যালুসিনেশন হতে পারে, কারণ এইটুকু সময়ের মধ্যে তো উনি অন্য কোথাও যাওয়ারও কোনো সুযোগ নাই, যেহেতু চলন্ত ট্রেন। তো আমি ভাবলাম তাহলে এটা হয়তো বা ভুল হতেও পারে আমার, যেহেতু মানে আধো ঘুম আধো জাগরণ এরকম একটা ভাব থেকে উঠে এসে ওয়াশরুমে যাচ্ছিলাম, তো হয়তো বা এটা হ্যালুসিনেশন হতেই পারে। এরপর যেটা হলো যে আমি বললাম তুমি তাহলে একটু ওয়েট করো, আমি ওয়াশরুম থেকে না বেরোনো পর্যন্ত তুমি এখান থেকে যাবা না। আমার ভয় লাগতেছিল, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা হ্যালুসিনেশন, আমার ভয় লাগতেছিল। তো ওইখান থেকে আসলাম, এসে সিটে বসলাম। বসার পর হচ্ছে রানাকে বললাম রানা, আমার কেমন জানি অস্বস্তি লাগতেছে, আমার বসে থাকতে ইচ্ছা করতেছে না এই জায়গাটা, আমি তাহলে একটু বগির মধ্যে হাঁটাহাঁটি করি। তো এক বগি থেকে আমি আরেক বগিতে যাচ্ছি চলুন ট্রেনে। যখন যাচ্ছি তখন একটা 10-15 বছর বা তার একটু বেশি হতে পারে, 17 বা 18 বছর হতে পারে ছেলেটার বয়স। পাতলা পোতলা চিকুন, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মানে নতুন দাড়ি হচ্ছে এরকম একটা ব্যাপার। আর চুলগুলো হচ্ছে গিয়ে মানে অনেক লম্বা লম্বা চুল। স্পষ্ট মনে আছে ছেলেটা ধূসর কালার একটা শার্ট পরেছিল। কারণ হচ্ছে আমি যখন ওই বগিটা এক বগি থেকে আরেক বগিতে যাচ্ছি, আমি তখন ওই বগির শুরুতে ওই ছেলেটাকে দাঁড়ানো দেখ। ওই ছেলেটা করছে কি যে আমার মানি ব্যাগটা বের করে নিয়ে দৌড় দিয়ে পিছনের বগিতে চলে আসছে। তো আমি দ্রুত আর কি ওই চলন্ত ট্রেনে তো জানেনি যে হাঁটতে গেলে এই সমস্যা, মনে হয় জানি পড়ে যাবো, ব্যালেন্স দিকে রেখে হাঁটতে হয়। তো সেখানে আমি দৌড় কিভাবে দিব, আমি তো দৌড় দিতে পারছিলাম না, বাট ওরা তো অভ্যস্ত, ও দৌড়ায় চলে গেল, আমি ওকে আর ধরতে পারলাম না। আমি চিৎকার করলাম যে চিন্তাই পকেট মার। কয়েকজন আমার দিকে তাকালে আবার যার যার মতো স্বাভাবিক হয়ে গেল। দুজন খুব আগ্রহ নিয়ে ওই লোকটা পিছে ছুটলো, মানে ওই ছেলেটার পিছে, দুটো ইয়াং ছেলে। তাদের ঘাড়ে ব্যাগ ছিল, তারা নিয়মিতই যাতায়াত করে, পরে জানতে পারলাম তারা শ্রীমঙ্গল নামবে। দুজন মেডিকেল স্টুডেন্ট ছিল। তোরা আর কি চেষ্টা করলো, রানা আমি পুরো মানে খোঁজাখুঁজি করলাম, কিন্তু ওই লোক ছেলেটাকে আর পাইলাম না। রাত তখন প্রায় 4টা। তো সিলেট স্টেশনের আগে হয়তো শ্রীমঙ্গল স্টেশনই হবে, ওইখানে যে ট্রেনটা ফলো করলে দেখা গেল যে অনেক ভিড় স্টেশনে।
অত রাতে এত ভিড়, সবাই খুব কৌতূহল দৃষ্টিতে দেখতেছে যে কি ব্যাপারটা। তো পরে জানা গেল যে ওইখানে আর কি কিছু মানে এই যে ট্রেনটা, এই এই ট্রেনটা পৌঁছানোর পর জানা গেল যে ওইখানে একটা ছেলে ট্রেনের নিচে পড়ে আর কি মারা গেছে, মানে আত্মহত্যা করার চেষ্টা করছে অথবা আনফর্চুনেটলি ট্রেনের নিচে পড়ে মারা গেছে। সে লাস্টটা ওই প্ল্যাটফর্মের ওইখানে রেল স্টেশন যে পুলিশের ওই ইসের সামনেই রাখা, রক্তাক্ত। তো মানে ট্রেনটা অনেকটা সময় ওয়েট করবে এটা বুঝতে পেরে মনে হলো যে তাহলে একটু এই ধরনের ঘটনা তো কখনো প্রত্যক্ষ করি না, একটু দেখে আসি। তো রানাকে নিয়ে যথারীতি নামলাম এবং মনটা তো ভীষণ খারাপ, যেহেতু আমার ওইটার মধ্যে মাস্টার কার্ড ছিল, ওইটার মধ্যে এটিএম কার্ড ছিল, তো কিছু ক্যাশ ছিল, তো আমার মনটা এমনিতেই খারাপ। তারপরে হচ্ছে এই ধরনের একটা ঘটনা, তো মনে হলো যে একটু দেখে আসি। তো আমি নামলাম, রানা আমার সঙ্গে গেল। যাওয়ার পর অবাক করার ব্যাপার হচ্ছে আমি মুখটা ঢাকা ছিল, বাট ওই শার্টটা দেখে আমি চিনে ফেলেছি যে এই ছেলেটাই তো আমার মানে পকেট থেকে মানি ব্যাগটা বের করে নিয়ে দৌড় দিতে। সে ছেলেটা আমাদের আগে এখানে কিভাবে আসবে? অর্থাৎ ও যদি আসতে হয় আমাদের ট্রেনের সঙ্গে আসবে, বাট আমাদের ট্রেন আসার আগে এই দুর্ঘটনাটা ঘটছে, এটা কিভাবে সম্ভব? তো তারপর যেটা হলো যে আমি বললাম যে স্যার আপনি কি একটু ইনার কাছে কোনো মানি ব্যাগ পাচ্ছেন কিনা? ওইখানে যে দায়িত্বরত পুলিশ মাস্টার ছিল স্টেশনে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার কোনো মানি ব্যাগ পাচ্ছেন কিনা, আমার একটা মানি ব্যাগ মিটিং হয়েছে কিছু সময় আগে। তো যে ছেলেটা নিচ্ছে তার শার্টটা ঠিক এই যে ছেলেটা মারা গেছে একই রকম শার্ট। কারণ উনি বললো যে হ্যাঁ একটা মানি ব্যাগ পাওয়া গেছে ওর কাছে, এটা তো ওরই মানি ব্যাগ হবে হয়তো বা। পরে আমি বললাম যে স্যার আপনি একটু কাইন্ডলি দেখেন। মানি ব্যাগটা বের করলো, মানি ব্যাগে আমার ফটো দেওয়া আছে, আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আমার মাস্টার কার্ড ওর মধ্যে, আমার এটিএম কার্ড ওর মধ্যে। আমি বললাম যে স্যার এই যে দেখেন আমার সঙ্গে ছবি মিলাই দেখেন, এটা আমার আইডি আমার মানি ব্যাগ। এখন ওই পুলিশটাও কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কিভাবে সম্ভব। এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে আরো আধা ঘন্টা আগে, আমাদের স্টেশনের ট্রেন আসলে সবে মাত্র। তাহলে ও কিভাবে এই দুর্ঘটনার সঙ্গে ঘটলো, আর আমার মানি ব্যাগ বা ওর কাছে কিভাবে গেল? পরবর্তী একটা এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পর একটা ফর্মে সিগনেচার নিল, নিয়ে আমার মানি ব্যাগটা আমাকে রিটার্ন দিল। তো এই যে ব্যাপারটা, মানে তারাও কনফিউজড যেটা কিভাবে হলো। আমি মানে সিলেট রেল স্টেশনে পৌঁছানোর পর ফ্রেশ হওয়ার জন্য এবং নামাজ পড়ার জন্য ভাবতেছি যে মসজিদে নামাজ পড়েই যাই। আমরা মসজিদে গেলাম, যে দেখি যে ওই সেই লোকটা মসজিদের ঠিক উজুখানার যে পিলারটা থাকে যার উপর বসে উজু করতে হয় তার উপর বসে আছে। রানা হচ্ছে পিছে, আমি হচ্ছে আগে। দেখি ওই অবস্থা, আমি আবার দ্রুত রানাকে ডাকতে আসছি যে রানা তুমি দেখো যে লোকটাকে আমরা দেখে আসছি সেই ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের প্ল্যাটফর্মে, সেই লোকটা এখানে এই উজুখানাতে। ও বলছে কি বলো, আবার ও কনফিউজড, কারণ রাতে যে মানিব্যাগে যে ঘটনাটা ঘটছে এটা আসলে মানে মিরাক্কেল আর কিছুই না, এটা কিভাবে, এর কোনো লজিক তো নাই। তো ও আসতে দ্রুত এসে দেখে যে আসলে এখানে কোনো লোক নাই। অন্যরা সবাই উজু করতেছে নামাজের প্রিপারেশন নিচ্ছে, বাট ওই লোকটা নাই। পরে ও বলছে যে বন্ধু তোমার সঙ্গে কালকে এরকম ঘটনা ঘটছে, এটা হ্যালুসিনেশন মনে হয়, তুমি মানি ব্যাগ পাইছো, এটাতে শুকরিয়া আদায় করো, অন্য ঘটনা সব ভুলে যাও। পরে আমরা এক্সাম শেষ করলাম, আইএলটিএস এক্সাম শেষ করার পর হচ্ছে গেলাম মাজার দেখতে। তো আপনার জেনে থাকবেন যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যতটা না ভিক্ষুকের উপচে পড়া ভিড় থাকে, তার থেকে বেশি ভিড় থাকে শাহপরানের মাজারে। এবং শাহপরানের মাজার হচ্ছে পাহাড়ের মতো বেয়ে বেয়ে উঠতে হয় উপরে, নিচে ভিক্ষুকরা থাকে সিরিয়াল দিয়ে বসা। ওই ভিক্ষুকদের মধ্যে আমি আবিষ্কার করলাম সেই লোকটাকে, যে লোকটাকে আমি দেখছি ঢাকা এয়ারপোর্ট স্টেশনে, ঠিক ওই একই পোশাক, মুখ ঢেকে বসে আছে, হাতটা বাড়ায় দিয়ে। ওনাকে দেখে আমি দেখি যে আমার শরীর পুরো ভাইব্রেট করতেছে, মানে ভয়ে আমি থরথর করে কাঁপতেছি যে কি হচ্ছে, এই লোকটা কেন আমাকে বারবার দেখা দিচ্ছে, এই লোকটা এখানে আবার কিভাবে আসলো। তা উনি জাস্ট একটু মানে হাত দিয়ে ইশারা দিয়ে বললো যে যাও, মানে তুমি উপরে যাও, শাহপরানের মাজারে যাচ্ছ তুমি, সেখানে যাও। শাহপরানের মাজারে গেলাম। ওইখানে যাওয়ার পর আমি রানাকে বলছিলাম আমি নিচে আবার এটা দেখছি, কিন্তু আমি তোমাকে দেখানোর মতো সেই সৎ সাহসটা আমার ছিল না, আমি ভয় পাচ্ছিলাম খুব। তো ও আমাকে বললো যে আচ্ছা এখানে তাহলে যে হুজুর আছে মসজিদে, তাহলে তার সঙ্গে আমরা ব্যাপারটা শেয়ার করি। মসজিদে ইমামের কাছে পুরো ঘটনাটা শেয়ার করলাম, সেই এয়ারপোর্ট থেকে শুরু করে মানি ব্যাগটা ফেরত পাওয়া, ওই যে মানি ব্যাগটা নিয়েছিল তার যে লাশ দেখে আসছি সেটা, এবং পরবর্তী মসজিদে দেখতো নাকি সেটা বললাম, নিচে বসা দেখছি সেটাও বললাম। তখন উনি বলছে যে এটা উনি হচ্ছে আপনার
মানে আপনাকে সিকিউরিটি দিচ্ছে। কেন দিচ্ছে এটা আমি ঠিক বলতে পারবো না, তবে উনি আপনাকে সিকিউরিটি দিচ্ছে, আপনার নিরাপত্তাটা বিধান করতে, আপনার নিরাপত্তা দিচ্ছে উনি। আপনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই কারণে হয়তো আপনার প্রতি সবসময়ের জন্য দৃষ্টি রাখতেছে। আপনি মাঝে মাঝে তাকে দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে দেখতে পাচ্ছেন না, কিন্তু উনি সবসময়ের জন্য আপনার উপরে দৃষ্টিটা রাখতেছে। এটা শুনে তো আমি আরো ভয় পেয়ে গেলাম। এখন উনি বলছে যে আপনার পুরো ঘটনাটা, আপনাদের পারিবারিক ইতিহাসটা আমার জানতে হবে, তাহলে আমি হয়তো আপনাকে একটু বলতে পারবো যে আসলে কেন এমনটা হচ্ছে। তবে উনি আপনার ক্ষতি করবে না, বরং আমার সবকিছু শুনে মনে হলো যে উনি আপনার ভালোর জন্য এটা করতেছে। আমাকে জিজ্ঞাসা করলো আপনার কয় ভাই বোন, তাই আমি বললাম যে আমি বাবা মার একমাত্র সন্তান। বলছে যে এই জন্য হয়তো বা আপনার প্রতি তার নিরাপত্তার জোরদারটা বেশি, ইনি আপনার ক্ষতি করবে না। পরে বললো যে আপনি যত সম্ভব দ্রুত বাড়িতে চলে যান, আমার মনে হয় সেটাই আপনার জন্য ভালো হবে, কারণ এই যাত্রা পথেই তো বারবার আপনি তাকে দেখতে পাচ্ছেন, আগে তো কখনো দেখতে পানি। জি না, আমি আগে কখনো দেখি নাই, এই যে এই বাড়ি দেখতেছি এতবার। পরে আমরা সিলেট গেলাম, মানে পরের দিন আর কি, সিলেট চা বাগান দেখতে গেলাম। তো চা বাগানে ওইখানে আমি জাস্ট ওই পাহাড় বেয়ে আমার ফ্রেন্ড আগে উঠতেছে, আমি পিছে। ঝোপের মধ্যে থেকে কে একজন বলছে যে তুমি ফেরত চলে যাও, তোমাকে না বলছি শনিবারের দিন তুমি বের হবা না, তো তুমি আসতো কেন শনিবারে? তোমার আমি তো তোমার আম্মুকে বারবার নিষেধ করছি যে শনিবার দিন তোমাকে কখনো বের হতে না দেওয়ার জন্য, তুমি কেন বের হইছো? তুমি ফেরত চলে যাও, তোমার সঙ্গে খারাপ কিছু হতে পারে, তুমি ফেরত চলে যাও। পরে আমরা এক সপ্তাহ ওইখানে থেকে জাপলং যাব, অনেক মজা করব, অনেক প্রি প্ল্যান ছিল। বাট যেহেতু এই শব্দ, এই কথাগুলো আমার কানে আসার পর ওইখান থেকেই হচ্ছে আমি ব্যাক করি এবং তারপরে সরাসরি ঢাকাতে চলে আসি এবং ঢাকা থেকে পরবর্তীতে খুলনাতে। তো আমি আসলে এই ঘটনাটার সঠিক ব্যাখ্যাটা আপনাদের দিতে পারবো না যে কি হলো আমার সঙ্গে, কেনই বা আমার এই শনিবারে বের হতে নিষেধ। ও পরবর্তীতে আমি আম্মুকে বললাম যে আম্মু আপনাকে কি কখনো কোনো ভিক্ষুক লোক কি এই ধরনের কোনো কথা বলছে আমাকে শনিবারে বের হতে না দেওয়ার জন্য? কারণ আম্মু বললো, আমি তখন খুব ছোট, 18 মাসের, তখন হচ্ছে আম্মু স্বপ্নযোগে একজন এসে বলছিল যে শনিবারের দিন আমাকে যাতে কখনো বের হতে না দেয় বাসা থেকে, এবং শনিবারের দিন বিশেষ কোনো কাজ বা মঙ্গলজনক কোনো কাজ, শুভ কোনো কাজ যেন আমি শুরু না করি। এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেছিল, এবং এটা নাকি স্বপ্নের মধ্যে, এবং আমার ঘুম ভাঙার পর দেখে যে হ্যাঁ সত্যি সত্যি একটা ছোট তাবিজ আমার হাতের মুঠোই, এবং ওইটা আমার হাতে বেঁধে দেওয়ার জন্য বলছিল, এবং ওটা হচ্ছে সম্ভবত 6 বছর পর্যন্ত রাখতে বলছিল, এবং 6 বছর পর্যন্তই আমার সঙ্গে ছিল। তো এই ছিল আমার ঘটনা। থ্যাংকস অল অফ ইউ, থ্যাংকস টু লিসেন মাই ওয়ার্ডস attentively. Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive.